অভ্রর কথা শুনে স্যার একগাল হেসে বললেন, অভ্র, রোল নাম্বার 32 তোমার স্ত্রী? জি স্যার। নাম কি মা তোমার? অভ্রর কথায় বিন্দুমান আমার অবাকের মাত্রা এখনও কমেনি। স্যারের কথা কানে যাওয়ার পর অভ্র থেকে দৃষ্টি সরিয়ে স্যারের দিকে তাকিয়ে নমনীয় স্বরে বললাম, অরু। অরু? বাহ, বেশ মিলেছে তো। অভ্র অরু। স্যার জোরে জোরে হাসতে লাগলেন। অভ্র আবারও বলল, স্যার আজকে কোনো ইম্পর্ট্যান্ট ক্লাস আছে? না, তেমন ইম্পর্ট্যান্ট তো কিছু নেই। এই একটু আগের পড়া টপিক নিয়ে আর কি আলোচনা করা হবে। স্যার আজ তাহলে আমি ওরুকে নিয়ে যেতে পারি? একটু দরকারি কাজ ছিল। জুবায়ের স্যার আবারও একগাল হেসে বললেন, না না, কোনো অসুবিধা নেই, তুমি নিয়ে যেতে পারো। অভ্র আমার দিকে তাকিয়ে স্মিত হাসি দিয়ে হাত ধরে গাড়িতে বসিয়ে দিল। স্যারের কথা শুনে যেন আমি হতভম্ব হয়ে আছি। কি সুন্দর তিনি অভ্রকে ক্লাস বাদ দেওয়ার পারমিশন দিয়ে দিলেন। অথচ এই কথাটাই যদি অন্য কেউ বলতো, তবে নরম ভাষায় কতগুলো বদহজম হওয়ার মতো কথা শুনিয়ে দিতেন। গাড়ি সিট বেল্ট বেঁধে অভ্র আরও একবার আমার দিকে তাকিয়ে মৃদু হাসি দিল। মুখের মধ্যে আমার তখন অবাক ভাবটাই সর্বত্র বিরাজ করছিল। ওনার হাসি দেখে আমি পুনরায় মুখ ফুলিয়ে অন্যদিকে ঘুরে তাকালাম। রাগটা তো আমার এখনও কমেনি। উনি কি ভেবেছেন এত সহজে আমি গলে যাব? যদিও আমি বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না, এবং এই মুহূর্তে বুঝতেও পারছি রাগটা কমে কমে যাচ্ছে বলেই, তাই তো তাড়াতাড়ি নিজেকে সংযত করার চেষ্টা করছি। অভিমানটাকে শক্ত করে ধরে রাখছি। বলবো না আমি তার সাথে কথা, কিছুতেই না। গাড়ির সামনে রাখা পানির বোতলটা হাত বাড়িয়ে নিলাম। নতুন বোতল, এখনও মুখ খোলা হয়নি, আর আমিও শত চেষ্টা করেও খুলতে পারলাম না। দাঁত মুখ খিচে জোর দিয়ে কোনো লাভ হলো না। অভ্র আমার কাণ্ড দেখে হেসে ফেলল। নজর সামনে রেখে হাতটা বাড়িয়ে বলল, আমার হাতে দাও। আমি দিলাম না, পুনরায় জোর খাটাতে লাগলাম। ফলস্বরূপ যা হলো, বোতলের মাঝখানে অধিক চাপ প্রয়োগের ফলে ছিপিটা হুট করে খুলে যাওয়ায় কিছু পানি আমার মুখে গিয়ে ছিটকে পড়ল। অভ্র সম্মুখে দৃষ্টি রেখে মুখ চেপে চেপে হাসতে লাগলো। আমি সরু চোখে তার দিকে তাকালাম। কিছুক্ষণ পর আবারও তাকিয়ে দেখি তার মুখে এখনও সেই হাসি। ইস, এমন কি হয়েছে যে তার হাসি থামতেই চাইছে না? তার শয়তানি হাসি দেখে আমার গা জ্বালা গেল। এবার আর দৃষ্টি সরিয়ে নিলাম না। কটমট চোখে তার দিকে এভাবে তাকিয়ে রইলাম। তার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎই আমার নজরে পড়ল তার গাড়ে বাম কানের ঠিক 2 ইঞ্চি নিচে একটি ছোট কালো তিল আছে। কালো চুলের নিচে এবং হালকা আকাশি রঙের শার্টের উপরে বর্ষা গাড়ের মধ্যখানটায় কালো তিলটি একদম নজর কেড়েছে। রাগী ভাব বলে আবার আমি ব্যাবলার মতো গাড়ির দিকে তাকিয়ে রইলাম। অভ্র এখন নিচের ঠোঁটটি আলতো করে কামড়ে ধরে বাম দিকে রাস্তায় গাড়ি টার্ন করে ব্যস্ত। আর এই তিনটি তো আগে কখনো খেয়াল করিনি। তিলটি উদ্ধার হওয়ায় এখন মনে হচ্ছে অভ্র সৌন্দর্য যেন আরও দ্বিগুণ বেড়ে গেল। হঠাৎই আমার খেয়াল হলো আমি অনেকক্ষণ যাবৎ মুখ হাঁ করে তার গাড়ির তিলটির দিকে তাকিয়ে আছি। সঙ্গে সঙ্গে নিজেকে সংযত করে মুখের মধ্যে রাগী ভাবটা ফুটিয়ে তুলে সামনে তাকালাম। কি অবস্থা অরু? তুই রাগ হয়ে আছিস? রাগের মতো করেই থাকবি। আর তুই কিনা যার উপর রাগ করেছিস তার গাড়ির তিল খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিস। ইস, অভ্র যদি আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ফেলতো তবে যে কী ভাবতো। সামনে তো তাকিয়েছি, কিন্তু বারবার ঘুরে ফিরে আমার নজরটা শুধু সেই ছোট্ট তিলের দিকে যাচ্ছে। শুধু একটু আর একটু দেখতে ইচ্ছে করছে। তিলটাই মনে হচ্ছে কি যেন একটা আকর্ষণীয় ক্ষমতা আছে, আমাকে খুব করে টানছে। মনে মনে নিজেই নিজেকে একটা কঠিন গালি দিলাম। অরু, তুই যে এতটা বেহায়া আগে তো জানতাম না। একটা ছেলের দিকে কোনো মেয়ে এভাবে তাকিয়ে থাকে? তাকিয়ে থাকবে তো ছেলেরা। তুই দেখি মেয়ে জাতির নামটাই ডুবিয়ে ফেলবি। অভ্র যদি একবার বুঝে ফেলে তখন কি হবে? দোষটা কি শুধু আমার একার? দোষ তো তারও আছে। একটা ছেলে এতটা সুন্দর হতে হবে কেন? আবার এই সৌন্দর্য বাড়াতে অদ্ভুতভাবে ব্রু কুঁচকে তাকাবে, নিচের ঠোঁট আলতো করে কামড়ে ধরবে, মিষ্টি করে হাসবে, হুটহাট করে গাড়ির মধ্যে থেকে একটি অতি মন কাড়া তিল বেরিয়ে আসবে। এসব কি? হ্যাঁ, সব সৌন্দর্য কি তার একাই নিয়ে যাওয়ার ইচ্ছে নাকি? নিজের উপর আর অভ্র সৌন্দর্যের উপর চরম বিরক্ত হয়ে অবশেষে বাড়ি পৌঁছালাম। অভ্র গাড়ি থামাতে দ্রুত পায়ে রুমে চলে আসলাম। এরপর রুম থেকে বারান্দায় আসতে রীতিমতো একটা ধাক্কা খেলাম। বারান্দার বাম দিকের কর্নারে গোলাপ ফুলের টবের পাশেই সেগুন কাঠের একটি নতুন টেবিল রাখা। টেবিলের উপরে থাকা বড় বড় বইয়ের তাকগুলো ভরে আছে উপন্যাসের বই। দেখে আমার রক্তবিন্দুতে যেন আনন্দের ঢেউ খেলে গেল। সে কিশোরী বয়সের প্রথম থেকে উপন্যাসের প্রতি আমার চরম দুর্বলতা আছে। এভাবে একসাথে এতগুলো উপন্যাসের বই দেখে আমার খুশি যেন আর বাদে মানছে না। হাত বাড়িয়ে প্রথমে যেই বইটা হাতে এলো তা হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীতা বইটি। আমার সব থেকে পছন্দের উপন্যাস।
বইয়ের বালে মলাটটা পাল্টাতেই সাদা পৃষ্ঠায় চোখে পড়ল 5 শব্দের একটি লেখা সরি। তার নিচে বইয়ের বাজে রাখা একটি লাল গোলাপের পাপড়ি, শুধুমাত্র একটি গোলাপের পাপড়ি। আমার ঠোঁটে আনমনে ছোট্ট হাসি ফুটে উঠল। উপরের দিকে বাম কর্নার থেকে আরেকটি বই হাতে নিলাম, সেখানেও একই কাণ্ড। এভাবে এলোমেলোভাবে যতগুলো বই হাতে নিলাম সবগুলোতেই দেখতে পেলাম সে একই লেখা সরি, আর একটি করে গোলাপ ফুলের পাপড়ি। তাক ভর্তি বইয়ে তিনি ক্ষমাসূচক শব্দটি আর একটি গোলাপের পাপড়ি রেখে দিয়েছেন। এমন অদ্ভুত অদ্ভুত আইডিয়াগুলো তার মাথায় আসে কি করে? অদ্ভুত হলেও সুন্দর, খুবই সুন্দর। সরি বলা সব থেকে সুন্দর উপায়। পিছনে ঘুরে দাঁড়াতেই দেখলাম অব্র আর তুতুল কান ধরে মুখে একটা ইনোসেন্ট ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। আমি পিছনে ঘুরতে অব্র হাঁটু গেড়ে কান ধরে মাটিতে বসে পড়ল। তুতুল এখনও দাঁড়িয়ে আছে বিদায় উনি তুতুলের মাথায় আস্তে করে একটা বাড়ি দিয়ে নিচে ইশারা করে বসতে বললেন। তুতুলও হাঁটু গেড়ে বসে পড়ে ওনার দিকে সরু চোখে তাকিয়ে গম্ভীর গলায় বলল, মামা, বসার জন্য কিন্তু ডেইরি মিল্কের বড় প্যাকেটটা দিতে হবে। দুজনের কাণ্ড দেখে আমি খিলখিল করে হাসতে থাকি। অব্র আর তুতুল দুজনেই হকচকিয়ে আমার দিকে তাকালো। পরের দিন ভার্সিটিতে যেতে শাওন কোথা থেকে যেন দৌড়ে এসে বলল, ওরু, আই এম রিয়েলি সরি। তুমি যে অব্র ভাইয়ার বউ তা তো আমি একদমই জানতাম না। তুমি প্লিজ কিছু মনে করো না। অব্র ভাই আমার উপর ভীষণ রাগ করেছে। শাওনের কথা আমি বেশ হকচকিয়ে গেলাম। তোমাকে এ কথা কে বলেছে? কি আবার? অব্র ভাই বলেছে? ভাইয়াকে একটু বলে দিবা, আমি সূত্রে গেছি। যদি আমার বড় ভাইকে বলে দেয় তাহলে কিন্তু আমার আর রক্ষে নেই। আমাকে হতভম্ব বানিয়ে দিয়ে শাওন চলে গেল। আমি আর একটু এগোতে গেটে দারোয়ান ভাই আমার দিকে দৌড়ে এসে বললেন, ভাবি, ভালো আছেন? কোনো অসুবিধা হইলে আমারে বলবেন। আমি অবাক হয়ে বললাম, ভাবি? হুম, ভাবি তো। আপনি আমাকে অপ্র ভাইয়ের বউ, তো আমাকে ভাবি লাগেন না? দারোয়ান ভাই যাওয়ার পরে আরও অনেকেই আমাকে অপ্রর বউ বলে সম্বোধন করে গেল। আমি হতবাক হয়ে ক্যাম্পাসের মাঝে দাঁড়িয়ে রইলাম। কি আশ্চর্য! উনি কি ভার্সিটিতে এসে জনে জনে বলে গেছেন নাকি আমি যে তার বউ? আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। রাতের নিস্তব্ধতা ছেদ করে কানে আসা বাড়ি দ্বারা জমজম শব্দ মনের কোণে গোপন খটুরিতে যেন অজানা সুর ছড়িয়ে দিচ্ছে। আমি বারান্দায় চলে এলাম। রাস্তায় জ্বলতে থাকা সোডিয়ামের আবসা আলো ঝরতে থাকা বৃষ্টির বড় বড় ফোঁটাকে স্পষ্ট করে ফুটিয়ে তুলছে। বৃষ্টির পানি ছুঁতে হাত বাড়িয়ে দিলাম। মুহূর্তে ঠান্ডা পানিতে হাত ভারী হয়ে আসলো। সিলভার রঙের ছুরিগুলো ভিজিয়ে গড়িয়ে পড়তে লাগলো। বৃষ্টির মাঝে মাঝে শীতল হাওয়া বইছে, আর সাথে আকাশ কাঁপিয়ে তোলা কঠিন বজ্রপাতের শব্দ তো আছেই। আমি হাত নামিয়ে পিছনে তাকালাম। অব্র তুতুলকে বাথরুম থেকে বের করে নিয়ে এসে বিছানায় বসিয়ে দিল। তুতুল আজ ভীষণ জেদ চেপে বসেছে। আজকে তাকে মামা মামির সাথে ঘুমানো চাই মানে চাই। আরিশা আপু আর দুলাভাই অনেক জোরাজুরি করে লোভ দেখিয়ে তুতুলের এই আবদার ফিরাতে পারিনি। শেষমেশ ক্লান্ত হয়ে আমাদের কাছে ঘুমাতে দিতে বাধ্য হলেন। আমিও বলে দিলাম আমার কাছে ঘুমাতে দিতে। আবার দুলাভাই আজই এসেছিলেন আর তুতুল এমন একটা জেদ শুরু করে দিল। তুতুলের পরনে একটা লাল গেঞ্জি আর নেভি ব্লু কালারের 3/4 প্যান্ট। ঘুমানোর আগে পূর্ব প্রস্তুতির স্বরূপ মামার সাথে বাথরুমে গিয়ে কাজ সেরে এসে সে এখন গম্ভীর ভঙ্গিতে মামার কথা শুনছে। তুতুলের গালগুলো এমনিতে খুবই সুন্দর ভরাট। গালগুলো দেখতে বেশ লাগে, মনে হয় ইচ্ছে মতো পোলা গালগুলো টিপে দেই। আমি কাছে গিয়ে শুনতে পেলাম উনি বলছেন, তুতুল সোনা, তুমি এখানে ওর সাথে ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? রাত অনেক হয়েছে, মামানিকে জ্বালাবে না, একদম দুষ্টুমি করবে না, মনে থাকবে? তুতুল তার মিষ্টি স্বরে বলল, আমি মামানির সাথে ঘুমাবো আর তুমি কোথায় ঘুমাবে মামা? তুতুলের প্রশ্নে অব্র একটু ফিসকে হাসি দিয়ে বলল, আমি এই সোফায় ঘুমাবো। বিছানাটা একটু ছোট তো, তুমি আর ওরও এখানে আরাম করে ঘুমাবে। এই বিছানা তো অনেক বড় মামা, মা বাবাও তো একসাথে ঘুমায় আমাকে নিয়ে, এমনই এর সমান একটি বিছানায়। উনি একটু ডোক গেল প্যাকাশে হাসি দিয়ে বললেন, থাক, আজকে তোমরা এখানে আরামে ঘুমো, আমি না হয় সোফায় ঘুমাবো। না, তুমি আর আমি মামানির সাথে একসাথেই ঘুমাবো। অব্র চোখ বড় বড় করে তুতুলের সামনে মুখ ফসকে বলেই ফেলল, অসম্ভব। একই অবস্থা আমারও। তুতুলের কথায় বেশ হকচকিয়ে গেছি। এ ছেলে বলে কি? উনি আর আমি এক বিছানায় কি করে? ভাবতেই তো কেমন যেন লাগছে আমার। তুতুল হাত জাগিয়ে জেদের ভঙ্গিতে বলে উঠল, না, তোমাকে এখানেই ঘুমাতে হবে, আমি তোমাদের দুজনের মাঝখানে ঘুমাবো। অব্র বলল, তুতুল সোনা, গুড বয়, জেদ করো না, তুমি মামানির সাথে এখানে চুপচাপ ঘুমিয়ে পড়ো। তোমাকে আমি সকালে এতগুলো চকলেট দিব। আমিও তাল মিলিয়ে বললাম, হ্যাঁ বাবা, আমার সাথে এখন ঘুমাও, আমিও তোমাকে অনেক সুন্দর সুন্দর গল্প শোনাবো। তুতুল এবার হাত পা ছুড়ে জেদ করে কান্না কান্না ভঙ্গিতে বলল, অসম্ভব,
আমি কিনারে শোবো না, আকাশ কেমন গরম গরম করছে, যদি ভেঙে পড়ে যায় তখন আমি তোমাদের মাঝখানে শোবই। তুতুল জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো। আমি আর অব্র দুজনে নানা প্রয়াসে ও চিৎকার থামাতে লাগলাম। শেষমেশ বাধ্য হয়ে অব্র বিছানায় একসাথে ঘুমাতে রাজি হয়ে গেল। কারণ তুতুল যেভাবে চেঁচামেচি শুরু করেছে তাতে দুলাভাই আর আরিশা আপু এই ছুটে এলো বলে। তাছাড়াও তুতুল যদি একবার এই কথা বাহিরে পাচার করে দেয় তো আমি আর অব্র আলাদা ঘুমাই, তখন সবার কাছে ব্যাপারটা কেমন হবে। বিছানার ডান দিকে আমি তুতুলকে নিয়ে শুয়ে পড়লাম। অব্র বেশ ইতস্ত করে বাম দিকে শুয়ে পড়ল। তুতুলের খুশি আর দেখে কে, মামা মামি দুজনকে দুপাশে পেয়েছে, এই খুশিতে সে হাততালি দিতে লাগলো। বাহিরে তুমুল ধারা জড়তে থাকা বৃষ্টির ঝমঝম শব্দের সাথে সেই সাথে হাততালির শব্দ শুনতে বেশ মিষ্টি লাগলো। সকালে নরম আলো চোখে লাগতেই ঘুম ভেঙে যায়। ঘুমে আচ্ছন্ন চোখ খোলার আগে হাতে একটা উষ্ণ স্পর্শ অনুভব করলাম। চোখ মৃদু খুলতে দেখলাম তুতুলের গায়ে রাখা আমার একটি হাতের উপর অব্র ঘুমের ঘরে তার হাত রেখেছে, আর আমি ওই হাতের একটি আঙ্গুলকে শক্ত করে আঁকড়ে ধরে রেখেছি। ওনার আর আমার দুজনের ঘুমই একসাথে ভেঙেছে। দুজনেই একসাথে হকচকিয়ে গিয়ে একজন আরেকজনের দিকে তাকালাম। এরপর দ্রুত গতিতে দুজনের হাত সরিয়ে নিলাম। আর এদিকে যার জন্য কাণ্ড সে নিষ্পাপ ভঙ্গিতে মাঝখানে বিয়ে করে ঘুমাচ্ছে। তুতুলরা চলে গেছে 2 দিন হলো। আজ দুপুরে আমাদের তুতুলদের বাসায় নিমন্ত্রণ। দুলাভাই আর আরিশা আপু অনেক করে বলে গেছেন অব্রকে আজ যদি আমাকে নিয়ে না যায় তাহলে দুলাভাইয়ের হাত থেকে অব্ররা নিস্তার নেই। সে সাহস না করে আর অব্র অবশেষে সময় বের করে আমাকে নিয়ে যাচ্ছে। মার বাবা সকালেই চলে গেছেন অব্র বড় মামার বাড়িতে। অব্র বড় মামা উমরা হজ করতে যাচ্ছেন। যাওয়ার আগে বাবা আর মায়ের সাথে দেখা করতে গেছেন। অব্র তৈরি হয়ে নিচে হলরুমে বসে আছে আমার তৈরি হওয়ার অপেক্ষায়। কিন্তু আমি তৈরি হতে গিয়ে বেশ বিপত্তি বাঁধিয়ে ফেললাম। কিছুতেই আমার তৈরি হতে পারছি না। অব্রর মা সকালে যাওয়ার আগে আমাকে একটা লাল রঙের শাড়ি দিয়ে গেছেন ও বাড়িতে পরে যাওয়ার জন্য। আমি খুব করে বলে গেছেন এই শাড়িটাই যেন পরে যাই। হয়তো মা ভুলে গেছেন আমি শাড়ি পরতে পারি না, আর আমিও মা এত করে বলছি বিদায় কিছু বললাম না। ভেবেছিলাম একবার পরানো দেখেছি, এখন নিজে নিজে পরতে পারবো, কিন্তু এখন দেখছি কিছুতে পারছি না। নতুন শাড়ি এখনও ভাঁজ ভাঙা হয়নি, কুচিটা তো ঠিক রাখতেই পারছি না। এদিকেও বাড়ি যেতে ওর দেরি হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর অব্র বিরক্ত মুখে এসে আমার পিছন থেকে জিজ্ঞেস করলো, তোমার হয়েছে? খুব দেরি হয়ে যাচ্ছে তরু। আমি শাড়ির অগোছালো কুচিগুলো দু হাতে মুঠ করে তার দিকে ঘুরে তাকালাম। পুরো শাড়িটা কোনো মতে শরীরে পেঁচিয়ে আছে, আসলে দিকটাও ফুলে পাহাড়ের মতো হয়ে আছে। আর আমি কাঁদো কাঁদো ভঙ্গিতে শাড়ি সামলাবার ব্যর্থ চেষ্টা করে অব্র দিকে তাকিয়ে রইলাম। অব্র আমার আপাদমস্তক একবার দেখে ক্লান্ত মুখে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এতক্ষণ এই অবস্থা? আমি শাড়ি পরতে পারি না তো, খুব দেরি হয়ে যাচ্ছে অরু। একটা কাজ করো, শাড়ি খুলে অন্য কিছু পরে নাও। না, আর একটু দাঁড়ান, আমি শাড়ি পরেই যাব। পড়তে যখন পারছো না তখন এত কষ্ট করে কি দরকার? না, আমি পরবো, মা এত করে বলেছে, আমি মাকে কষ্ট দিতে চাই না। তোমাকে দেখে তো মনে হচ্ছে না এই শাড়ি তুমি সারা দিনেও পরতে পারবে। কাউকে পরিয়ে দিতে বলো। কাকে বলবো? বাসায় তো কেউ নেই। ও, চম্পাকে বলো। চম্পা গ্রাম্যভাবে পড়াতে পারে, এছাড়া আর কুচি দিয়ে পড়াতে পারে না। অব্র আরও একবার বিরক্ত হয়ে হাতের রোলাক্স ঘড়িটির দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে আমার সামনে এসে আমার হাত থেকে শাড়ির কুচিগুলো নিয়ে ঠিক করতে লাগলো। আমি একটু অবাক হলাম, এখন উনি কি আমাকে শাড়ি পরিয়ে দিবেন? অবশ্য আরিশা আপুর কাছ থেকে শুনেছিলাম অব্র শাড়ি পরাতে পারে। শাড়ির আসল টাসল সব ঠিক করে দিয়ে অব্রর সামনে হাঁটু গেড়ে বসলো। শাড়ির কুচির উপরিভাগ আমার হাতে দড়িয়ে দিয়ে খুব যত্ন করে নিচ থেকে কুচিগুলো ভাঁজ করতে লাগলো। কুচিগুলো ধরে রেখে আমি ওনার দিকে তাকিয়ে রইলাম। অব্র আজ একটা হালকা সবুজ রঙের শার্ট পরেছে। শার্টের হাতাগুলো গুটিয়ে কোনোই পর্যন্ত ভাঁজ করে রেখেছেন। কালো প্যান্টের নিচে সাদা ক্যাটস জুতোগুলো ফুটে উঠেছে। চুলগুলো খুব সুন্দর পরিপাটি করে রেখেছেন। গায়ের একটা মিষ্টি সুগন্ধি পারফিউমের ঘ্রাণ নাকে আসছে। সব মিলিয়ে ওনাকে আজকে দারুণ লাগছে। অব্রর এত যত্ন করে ভাঁজ করে দেওয়া কুচিগুলো আমি কোমরে গসতে গিয়ে আরও একবার বিপত্তি বাঁধিয়ে ফেললাম। কুচিগুলো কোমরে গসতে গিয়ে সব হাত ফসকে পড়ে নিচে পুনরায় এলোমেলো হয়ে পড়েছে। ততনির কাছে দুহাত মুষ্টি করে নিয়ে আমি মুখে একটা নির্দোষ ভাব নিয়ে অব্রর দিকে তাকালাম। চোখ বন্ধ করে একটি ক্লান্তিকর নিঃশ্বাস ছেড়ে কুঞ্চিত ব্রৌযগল আরও একটু কুঞ্চিত করে অব্র দ্রুতগতিতে আমার শাড়ির কুচি পুনরায় ঠিক করতে লাগলো। কুচিগুলো আগের মতো ঠিক হয়ে গেলে আবার আর আমার হাতে না দিয়ে তাড়াহুড়ি উনিই বেখেয়ালিভাবে আমার কোমরে গুজে ফেললেন। অব্রর হাতের শীতল স্পর্শ আমার পেটে লাগতে যেন সর্বাঙ্গ কেঁপে উঠল। পুরো স্থির হয়ে গিয়ে এক হাতে শক্ত করে শাড়ি খামচে ধরলাম।
তাড়াহুড়োয় বেখেয়ালিভাবে কাজটি করে ফেলে উনিও প্রচণ্ড চমকে গেছেন আর লজ্জায় মুখটা লাল হয়ে আছে। অভ্র দুলাভাইয়ের বাসায় যেতে যেতে আমাদের অনেকটা দেরি হয়ে গেল। বাসায় পৌঁছাতে দুলাভাইয়ের অভিযোগ নিয়ে আমাদের দিকে তেড়ে এলেন। অনেক সাফাই গিয়ে তারপর অভ্র ছাড়া পেল দুলাভাইয়ের হাত থেকে। তুতুলদের বাড়িটি খুবই সুন্দর। ঢাকা শহরের মাঝখানে সাদা রঙের ডুপ্লেক্স বাড়িটি। বাহিরে থেকে পুরো সাদা রঙের হলেও ভিতরে সাদার সাথে কিছু দেওয়ালে আবার হলুদ রং মেশানো। মাঝখানের দেওয়ালটি গাঢ় নীল রঙে সাদার মাঝখানে ফুটে আসছে। হলরুমটি নানা শোপিস আর শৌখিন আসবাবপত্রে ঠাসা। দুলাভাইয়ের বাবা নেই, মা আছে, সে থাকে স্পেনে দুলাভাইয়ের বড় ভাইয়ের সাথে। এই বাড়িতে আরিশা আপু আর দুলাভাই একেই থাকেন। আরিশা আপুর বিয়ে হয়েছে অভ্রর বিয়ের আরও 8 বছর আগে। দেরি করে আসায় বাসায় গিয়ে সোজা খাবার টেবিলে বসে পড়তে হলো। পুরো টেবিল ভরে আছে বিভিন্ন পদের খাবারে। খাবারের সুস্বাদুর ঘ্রাণে যেন পুরো ঘরময় ঘুরে বেড়াচ্ছে। আমরা টেবিলে বসে পড়ার পর আরিশা আপু চিংড়ি মাছের একটা আইটেম নিয়ে এলেন। দেখে মনে হচ্ছে মাত্রই চুলা থেকে নামানো হয়েছে। দুলাভাই বলে উঠলেন, এটা তোমার আপুর স্পেশাল আইটেম, একদম গরম গরম খেতে হয়। আমি বললাম, আপু আমাকেও শিখিয়ে দিবেন? অবশ্যই অরু, দেখেছ তুতুলের বাবা একই বলে ভালো মেয়ে, শেখার অনেক আগ্রহ আছে। তা তো আমরা জানি আরিশা, আমার একমাত্র শালা সাহেবের বউ কি কখনো খারাপ হতে পারে? তোমার এই রান্নাটারও কোনো তুলনা হয় না। এর জন্য হলেও তোমার জ্বালাতনগুলো সহ্য করে থাকা যায়। আমি মুখে হাত দিয়ে মুচকি হাসলাম। আরিশা আপু দুলাভাইয়ের দিকে চোখ গরম করে তাকালেন। দুলাভাই একটা ডোক গিলে খাবার বাড়ার দিকে মনোযোগ দিলেন। আমি বললাম, আপু আপনিও বসুন। না অরু, তোমরা খাও, আমি পরে খাবো। কেন আপু, আপনি বসুন না, সবাই মিলে একসাথে খাই। থাক, আমি পরেই বসবো, তোমরা এখন খাও। আমি বসলে তোমাদেরকে বেড়ে খাওয়াবে কে? আপু আমরা কি পর যে আমাদেরকে বেড়ে খাওয়াতে হবে? আমরা নিজেরাই বেড়ে খেতে পারবো। আপু আপনি না খেতে বসলে আমিও কিন্তু পরে খাবো। অভ্র বলল, আপু তুমি বসো তো, সবাই একসাথে খেয়ে ফেলি। আপু একটু মৃদু হেসে দুলাভাইয়ের পাশে খেতে বসে পড়লেন। আমরা 4 জনে খেতে বসে পড়লাম। তুতুল টেবিলের পাশে ফ্লোরে বসে চারপাশে খেলনা দোলনা ছড়িয়ে ছিটিয়ে রেখে দুলাভাইয়ের ফোনে গেমস খেলছে। এত এত খাবারের আইটেম রাখা যে কোনটা ছেড়ে কোনটা খাবো কিছুই বুঝতে পারছি না। একটা দুটো পদ খেতেই তো আমার পেট ভরে গেল। আরিশা আপু বললেন, এ কি অরু, তুমি ইলিশ মাছ ভাজা খাচ্ছ না কেন? থাক আপু, এখন খাবো না। কেন, ভালো লাগে না ইলিশ মাছ? ভালো লাগে, কিন্তু ইলিশ মাছে প্রচুর কাঁটা থাকে তো, আমি বেশি খেতে পারি না। অভ্র আমার কথায় খাওয়া বন্ধ করে বললেন, এটা কোনো কথা হলো? কাঁটা বাছার জন্য ইলিশ মাছ খাবে না? কত সুস্বাদু একটা মাছ, দাও আমি তোমাকে কাঁটা বেছে দিচ্ছি। অভ্র তার পাতে একটি ইলিশ মাছ ভাজার টুকরো নিয়ে খুব ভালো করে কাঁটা বেছে বেছে আমার পাতে দিতে লাগলো, আর আমি তা খেতে লাগলাম। দুলাভাই একবার চোখ ইশারা করে আরিশা আপুকে দেখালো। অভ্র নিজের খাওয়া বাদ দিয়ে পুরো দমে আমার খাওয়ার পিছনে যেন লেগে গেছে। বারবার এটা ওটা আমার পাতে বেড়ে দিয়েই যাচ্ছেন। আমার কোনো বারণই সে শুনছে না। আমি কি এত খেতে পারি নাকি? আমাদের খাবারের মাঝপথেই দুলাভাই হঠাৎ অভ্রকে বললেন, অভ্র তোর বিয়েতে তো আমার কোনো গিফট দেওয়া হয়নি, পরে সুযোগ পেলে তো আর এ নিয়ে খেপাতে ছাড়বি না। আরিশা আপু তখন বললেন, খেপাবেই তো, একটা মাত্র শালা, দাওনি কেন? এখন শুনবে সারা জীবন বরখটা। জি না শালার বোন, সেই সুযোগ আর আমি আপনার ভাইকে দিচ্ছি না। দুলাভাই তখন পকেট থেকে আমাদের দুজনের মাঝখানে একটি কাগজ রেখে একগাল হেসে বললেন, এই নে অভ্র, আমার পক্ষে থেকে তোর বিয়ের উপহার, 10 দিনের হানিমুন প্যাকেজ। দুলাভাইয়ের মুখে হানিমুনের কথা শুনে অভ্রর যেন বিষম উঠে গেল, আর আমি চোখ বড় বড় করে মুখের খাবার যেন আর গিলতেই পারছি না। আরিশা আপু অভ্রতিকে পানির গ্লাস বাড়িয়ে দিয়ে বললেন, সাবধানে দেখে শুনে খা। উনি এক চুমুকে পুরো গ্লাসের পানি শেষ করে ফেললেন। দুলাভাই বললেন, বান্দরবনে 10 দিনের জন্য হানিমুনে যাবি, নেক্সট মান্থেই। এখন বল কিভাবে যাবি, বাই ট্রেন নাকি বাই প্লেন? অভ্র কিছুক্ষণ ইতস্তবোধ করতে করতেই বললেন, দুলাভাই এখন তো সম্ভব না, এখন একটু ব্যস্ত আছি আমি কাজে। এমন একটা মার দিব না অভ্র যে দুলাভাইয়ের নামই বলে যাবি। ওই কাজ কি শুধু একা একা করিস, আমরা কি করি না? নাকি আমরা বিয়ে বাচ্চা কাচ্চা হওয়ার পর কাজে ঢুকেছি? আমি আর কোনো কথা শুনতে চাচ্ছি না।
নেক্সট মান্থে কয় তারিখে যেতে পারবি সেটা বল, আমাকে তো আবার কনফার্ম করতে হবে রে বাবা। দুলাভাই সামনে তাগড়া দিয়েই যাচ্ছেন, আর আমি আর অভ্র মুখের অবস্থা দেখে দেখার মতো। দুজনেই পুরো জুবুথুবু হয়ে আছি। মাঝে মাঝে মনে হয় দুলাভাইয়ের জীবনের উদ্দেশ্যই হলো আমাকে আর অভ্রকে শুধু অপ্রতিকর পরিস্থিতিতে ফেলে দেওয়া। আমাদের এই অবস্থা থেকে মুক্তি দিল তুতুলের হাতের ফোনটি। হঠাৎ বাসখাই গলায় বেজে ওঠা শুরু করলো। দুলাভাই বললেন, তুতুল ফোনটা দিয়ে যাও। তুতুল দৌড়ে এসে বাবার হাতে ফোনটা দিয়ে পাশে দাঁড়িয়ে থাকে। দুলাভাই কিছুক্ষণ ফোনে কথা বলে হাসি মুখে আরিশা আপুকে বললেন, সৌরভের ছোট বোন মানে তার এক বন্ধুর এক ছেলে। সৌরভের পর এখন আবার আজ একটা মেয়ে হয়েছে। দুলাভাইয়ের কথা শেষ হতে তুতুল তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, বোন হলে কি হয়? দুলাভাই তখন একগাল হেসে বললেন, বোন হলে অনেক আনন্দ হয়, একটি খেলার সাথী হয়, তাকে খুব আদর যত্ন করতে হয়। এই যে সৌরভের ছোট বোন হলো, তাই এখন সৌরভ বড় ভাই হয়ে গেছে। তুতুল খুব মনোযোগ সহকারে কিছুক্ষণ তার বাবার কথা শুনে বলল, বাবা, তাহলে আমারও একটা বোন লাগবে, আমাকে একটা বোন এনে দাও না। তুতুলের কথা শুনে দুলাভাই আর আরিশা আপু দুজনেই যেন থতমত খেয়ে গেলেন। আমি খাওয়ার ফাঁকে ফাঁকে ঠোঁট চেপে একটু হেসে নিলাম। বাবা, বোন এনে দাও না। দুলাভাই বললেন, তুতুল দেখছো না, এখানে বড়রা খেতে বসেছে, যাও বাবা, তুমি ফোন নিয়ে আবার সোফায় বসে গেম খেলো। তুতুল খুব জোর দিয়ে না বলে তার বাবার হাত ধরে জোরে জোরে নাড়িয়েই বলল, না, আমি যাব না, আমার ছোট বোন লাগবে, আমাকে একটা ছোট বোন এনে দাও। 4 বছরের বাচ্চার জেদ ভয়ঙ্কর হয়। তুতুল সে ভয়ঙ্কর জেদ নিয়ে দুলাভাইকে বারবার বলতেই লাগলো। দুলাভাই আমাদের দিকে তাকিয়ে আবার একগাল হেসে বললেন, বাবা, এখন তো আমরা না, তোর মামা মামি তোকে একটা বোন এনে দিবে, তোর মামাকে বল তোকে একটা ছোট্ট বোন এনে দিতে। দুলাভাইয়ের কথায় তুতুল তার বাবার হাত ছেড়ে দিয়ে আবার মামার হাত ধরে বলতে লাগলো, ও মামা, মামা, আমাকে একটা বোন এনে দাও না, আমিও সৌরভের মতো বড় ভাই হতে চাই, দাও না মামা। অভ্র পড়ে গেল মহাবিপাকে। কি বলবে না বলবে কিছুই সে বুঝতে পারছে না। একটা জোরপূর্বক হাসি টেনে বলল, তুতুল সোনা, এসব কথা বলে না বাবা, যাও তুমি খেলতে যাও। না, আমার একটা বোন লাগবেই লাগবে, মামা আমাকে একটা বোন এনে দাও না। তুতুল বোন এনে দাও, বোন এনে দাও করে করে অভ্রকে পাগল বানিয়ে দিচ্ছে। আর এইদিকে দুলাভাই হানিমুন হানিমুন করে। বেচারার অবস্থা তো শোচনীয়। 2 দিকে সামাল দিতে দিতে তিনি অস্থির হয়ে পড়েছেন। আর আমার কথা আর বা নাইবা বললাম, সে যে মাথা নিচু করেছে আর উঠায়নি। দুলাভাই থামার নামই নিচ্ছেন না। তার অবস্থা দেখে মনে হচ্ছে যে তিনি এখনই আমাদের দুজনকে দৌড়ে বেঁধে হানিমুনে পাঠিয়ে দিবেন। দুলাভাইয়ের হাত থেকে ছাড়া পেতে অভ্রকে অনেক কলকবজা নাড়াতে হলো। অবশেষে আমার ফার্স্ট সেমিস্টারের ইনকোর্স পরীক্ষার বাহানা দিয়ে হানিমুনটাকে কিছুদিনের জন্য পোস্ট পেন্ডিং করা সম্ভব হলো। ও বাড়ি থেকে আমরা বের হলাম শেষ বিকেলের দিকে। আর রিসাপু অনেক করে থেকে যেতে বলেছিলেন। মূলত অভ্র দুলাভাইয়ের হানিমুন শব্দটা জ্বালায় পড়ে বাহানা কাটিয়ে থেকে যাওয়ার ব্যাপারটা নাকচ করে দিলেন। থেকে যাওয়া মানে রাত অবধি দুলাভাইয়ের হানিমুন নিয়ে জোর জবরদস্তি সহ্য করা। ও মাই গড, এ তো অসম্ভব। আমি তো তবুও শালকের বউ হিসাবে তার অদ্ভুত মজা থেকে যতটুকু ছাড় পাই, কিন্তু অভ্র তো সারাদিন কানের কাছে পুরোটাই শুনতে হয়। সোজা সাপটা যে কিছু বলে দিবে তাও সম্ভব না। কেন যাবি না, কি সমস্যা, 101টা প্রশ্নের বাহানা সবাই খুলে বসবে। গাড়ি চালিয়ে আমরা একটি দিঘির পাড়ের দিকে এসে পড়লাম। দিঘির স্বচ্ছ পানি দিয়ে পড়ন্ত বিকেলে রক্তিম আভা ছড়িয়ে পড়েছে। মাঝে মাঝে কম্পিত মান ফানিতে নড়ে ওঠা সে লাল খণ্ডের প্রতিফলন দেখতে ভারী সুন্দর লাগছে। আমি মুগ্ধ চোখে গাড়ির জানালা দিয়ে সেই সৌন্দর্য দেখতে লাগলাম। জানালা গলিয়ে আসা ঠান্ডা হাওয়া আমার সম্মুখের চুলগুলোকে এলোমেলো করে দিতে লাগলো। ওনার দিকে তাকিয়ে দেখলাম এত সব সৌন্দর্যের কোনো দিকে তার খেয়ালই নেই। উনি সামনে তাকিয়ে নিজের সমস্ত ধ্যান মগ্ন লাগিয়ে গাড়ি চালাচ্ছেন। তার এই কুচপরোয়া নেহি বাপটা দেখে আমি একটু নাক ফুলালাম। কানের কাছে গিয়ে জোরে একটা ডাক দিয়ে বললাম, শুনেছেন? অভ্র কানে হাত দিয়ে বলল, এত জোরে ডাকছো কেন? আমি কি কানে শুনি না? গাড়িটা একটু থামান না। কেন? কেন আবার জিজ্ঞেস করতে হয়? দেখছেন না বাহিরেরটা কত সুন্দর? এমন সুন্দর জায়গায় এসে কেউ না থেমে আবার থাকতে পারে নাকি? কেউ না পারলেও আমাদের পারতে হবে।
এখন এখানে থামলে পৌঁছাতে কিন্তু অনেক রাত হয়ে যাবে। তার উপর যদি আবার জ্যামের কবলে পড়ি তবে তো আর কথাই নেই। আর রাত হয়ে গেলে হবে, এর জন্য এত সুন্দর একটা জায়গা না দেখেই চলে যাব? উনি আমার কথাটাকে বিকৃত করেই বললেন, রাত হয়ে গেলে হবে? তারপর অনেক রাতে গিয়ে পড়ালেখা করবেটা কে শুনি? ওরু, তোমার মাথায় কি কোনো চিন্তা নেই? কয়দিন পর যে তোমার এক্সাম, এক্সামের আরও 1.5 মাস বাকি। এখন থেকে এত সিরিয়াস হওয়ার কি দরকার? আমার রেজাল্ট তো মোটামুটি খারাপ হয় না। এখন থেকে যদি ভালো মতো পড়াশোনা করো তবে যে রেজাল্ট পাও তার থেকেও ভালো রেজাল্ট পাবে। উনি গাড়ি না থামিয়ে পড়ালেখা নিয়ে পড়ে গেলেন। বলে আমি একটু মুখ ভার করে বললাম, এত ভালো রেজাল্ট দিয়ে কী করবোটা কি? হ্যাঁ, গিনিস বুকে তো আর নিজের নাম লেখাতে যাব না। গিনিস বুকে নাম লেখাতে হবে না, নিজের পায়ে দাঁড়াতে পারলেই চলবে। ওরও তোমাকে অনেক পড়ালেখা করে নিজের একটা পরিচয় বানাতে হবে। মেয়েদের সেলফ ডিপেন্ড হওয়া খুবই প্রয়োজন। আমি একটু দুষ্টুমি চলেই বললাম, কেন, আপনি বুঝি হাঁপিয়ে উঠেছেন? আমি যতদিন আছি তোমার কোনো অসুবিধা আমি হতে দিব না, এই বিশ্বাস তুমি রাখো। কিন্তু ধরো আমার যদি কিছু একটা হয়ে যায়, আমি চাই না তখনও তোমার কোনো অসুবিধা হোক। তুমি যেন নিজের উপর নিজে ডিপেন্ড থাকো। মেয়েদের সেলফ ডিপেন্ড হওয়া নিয়ে তার কথাগুলো শুনতে ভালোই লাগছিল, কিন্তু তার শেষাক্ত কথাগুলো শুনে আমার চোখ আতঙ্কিত চলচল করে উঠল। হঠাৎ যেন মনটা ভীষণ খারাপ হয়ে গেল। উনি যেন বুঝতে না পারেন তাই চুপচাপ জানালার বাহিরে তাকিয়ে রইলাম। তখনই গাড়ির ব্রেক কষার শব্দ টের পেলাম। অবাক হয়ে ওনার দিকে তাকানোর আগে উনি দরজা খুলে বাহিরে বেরিয়ে এসে আমার পাশের দরজাটি খুলে বের হতে বললেন। আমি অবাক হয়ে বললাম, গাড়ি থামালেন কেন? বাসায় চলুন। আই থিঙ্ক 5 মিনিট ঘুরলে কিছু হবে না। না থাক, চলুন তো বাসায় চলে যাই। অব্র আর কিছু না বলে আমার হাত ধরে গাড়ি থেকে টেনে বের করে নিয়ে আসলো। আমি তো হতভম্ব হয়ে গেলাম। জায়গাটা আসলেই ভীষণ সুন্দর। দিঘিটা অনেক বড়। মাঝ বরাবর আবার একটি কাঠের চওড়া পুলও আছে। দিঘির আশেপাশে বিভিন্ন খাবারের ভ্যান গাড়ি এসে বসে আছে। অনেকেই ঘুরতে এসেছেন। সবাই ছড়িয়ে ছিটিয়ে ঘুরছেন। 2-4টি কাপলদেরও দেখতে পাওয়া গেল। হাত ধরাধরি করে দিঘির পাড় ঘেঁষে হাসছে। কেউ বা আবার বসে বসে গেউটুর গুটুর করে গল্প করছে। আমরা দিঘির ওপর কাঠের পুলের মাঝ বরাবর দাঁড়িয়ে রইলাম। কিছু খাবে? না। ফুচকা? হুম, না। আমাদিকে একটু ব্রু কুঁচকে তাকিয়ে অব্র ঝট করে আমার হাত ধরে পুলটার কিনারা ঘেঁষে দাঁড় করিয়ে দিল। উনি হাতটা ছেড়ে দিলেই আমি শেষ। এই স্বচ্ছ পানিতে মিলিয়ে যেতে সময় লাগবে না। সুন্দর হলেও দিঘির পানির গভীরতা অনেক। তারপর আমি সাঁতার পারি না। আমি আতঙ্কে চমকে উঠে চোখ বড় বড় করে এদিক ওদিক তাকিয়ে থাকতে লাগলাম। এ কী করছেন? আমি পড়ে যাব তো? 1 সেকেন্ড, আমাকে মেরে টেরে ফেলার প্ল্যান করছেন না তো? শাট আপ, স্টুপিড। আমাকে সোজা টেনে তুলুন। সত্যি আমি পড়ে যাব। আমি কিন্তু সাঁতার পারি না। প্লিজ আমাকে টেনে তুলুন। তুলব, কিন্তু মুখ গোমড়া করা অবস্থায় তুলব না। আগে হাসো, তারপর তুলব। তার কথা শুনে আমি হাসবো না কাঁদবো নিজে বুঝতে পারছি না। উনি ভেবেছেন তার গাড়ি না থামানোয় আমি হয়তো মন খারাপ করে আছি, তাই এখন আমাকে হাসানোর জন্য এরকমটা করছেন, ভালো কথা। তাই বলে এভাবে থ্রেট দিয়ে? আমি অবাক হয়ে চোখ বড় বড় করে বললাম, আমি না হাসলে আপনি আমাকে পানিতে ফেলে দিবেন? হ্যাঁ। তাহলে যদি ডুবে যাই? তা যাবে। নাক ফুলিয়ে জোরে একটি নিঃশ্বাস ছেড়ে বললাম, কেউ মন খারাপ করলে তাকে পারসুয়েট করতে হয়, হাসাতে হয়। সবাই তাই করে। আর আপনি এভাবে আমাকে হাসতে বলছেন? অব্র আহমেদ আবার সবার মতো করে কিছু করে না। এবার তাড়াতাড়ি হাসো। আমি মুখ ফুলিয়ে বললাম, না হাসবো না আমি। উনি ব্যাপক ভাব নিয়ে বললেন, ওকে। কথাটা বলে অব্র হাতের বাঁধনটা একটু হালকা করে দিতে আমি ভয়ে লাফিয়ে উঠে একবার পিছনের পানির দিকে তাকানোর চেষ্টা করে চেঁচিয়ে বললাম, না না না, প্লিজ ছাড়বেন না। যা বলবেন তাই করব। হাসবে তো? আমি ভয়ার্থ মুখে মাথা নাড়িয়ে বললাম, তাহলে হাসো। আমি আতঙ্কিত মুখেই ঠোঁট টেনে হাসি দিলাম। অব্র বললেন, এভাবে না, আর একটু হাসো। আমি বোকার মতো করে মুখ টেনে আবারও বেশি করে হাসলাম। আচ্ছা, গুড। অব্র হাত টেনে আমাকে সোজা করে দাঁড় করাতেই আমি বুকে হাত দিয়ে হাঁপাতে লাগলাম। কি ভয়ানক লোক রে বাবা! হাঁপানোর এক ফাঁকে তার দিকে আড়চোখে তাকিয়ে দেখি উনি আমার দিকে ব্রু কুঁচকে তাকিয়ে আছেন। আমি জোর করে দাঁত কেলিয়ে তাকে আবারও হাসি দেখাতে লাগলাম। কিছু খাবে? হ্যাঁ। কি? আইসক্রিম। সোজা সামনে তাকিয়ে আমি রোবটের মতো তার প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। তিনি একটু মুচকি হেসে আইসক্রিম আনতে চলে গেলেন। কিছু দূর যেতেই আমি পিছন থেকে ডেকে বললাম, শুনুন,
আইসক্রিম কিন্তু 2টা আনবেন। উনি একটু থেমে আবারও 2 পা এগোতেই বললাম, আমার জন্য 2টা? গাড়ির উপর উঠে বসে 2 হাতে একটা ভ্যানিলা কোন আইসক্রিম আর একটা চকলেট কোন আইসক্রিম নিয়ে আমি মজা করে খাচ্ছি। একবার বাম হাতেরটায় কামড় বসাচ্ছি তো আরেকবার ডান হাতেরটায়। অব্র আমার দিকে কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে বললেন, ভাত খাওয়ার সময় মুরগির মতো খুঁটি খুঁটি খাও, আর এখন একেবারে একসাথে 2টা আইসক্রিম খাচ্ছ। আপনি কি ইনডাইরেক্টলি আমার খাওয়া নিয়ে খোঁটা দিচ্ছেন? আমি ইনডাইরেক্টলি কিচ্ছু বলি না, বলতে হলে ডিরেক্টলিও বলবো। আর একদিন যদি এই চামচ ভাত খাওয়ার পরেই পেট ভরে গেছে কীর্তন শুনি, তাহলে জাস্ট এই মুহূর্তটাকে রিমাইন্ড করে দিব। কথাটা বলে উনি আমার নাকে লেগে থাকা আইসক্রিম একটি টিস্যু দিয়ে মুছে দিলেন। আমি তাকে একটা মুখ বেংসি দিয়ে পুনরায় আবার আমার খাওয়ায় মনোযোগ দিলাম। হঠাৎই আমার চোখে পড়ল, দিঘির ওপারে সবুজ ঘাসের উপর একটি ছেলে আর একটি মেয়ে বসে বসে আইসক্রিম খাচ্ছে। তাদের দেখেও মনে হচ্ছে তাদের নতুন বিয়ে হয়েছে। ছেলেটি একবার মেয়েটিকে আইসক্রিম খাইয়ে দিচ্ছে, আবার পরক্ষণে মেয়েটিও লাজুক ভঙ্গিতে ছেলেটিকে আইসক্রিম খাইয়ে দিচ্ছে। তাদের দিকে পুরো ধ্যানমগ্ন হয়ে তাকিয়ে থাকায় আমার নাকে আবারও আইসক্রিম লেগে গেল। সেদিকে আমার কোনো খেয়াল নেই। দেখতেই কি ভালো লাগছে, আহ, জুটিটা কত রোমান্টিক। হঠাৎই অব্র আমার নাক বরাবর পুনরায় টিস্যু দিয়ে মুছে দেওয়ায় আমি ফিরে দেখলাম গাড়ির সাথে হেলান দিয়ে উনি পুনরায় ব্রু কুঁচকে ফোন টিপছেন। আমার মুখ ফুলে গেল। হ্যাঁ, এই তো হবে। সবার বর কত রোমান্টিকভাবে তাদের বউকে আইসক্রিম খাইয়ে দিবে, আর আমার বর আমাকে বাচ্চাদের মতো টিস্যু দিয়ে নাকে লেগে থাকা আইসক্রিম মুছে দিবে। সারা জীবন রোমান্টিক বর করে করে মরলাম, আর শেষে কিনা কপালে এসে জুটল। ওরে, তোর ভাগ্য দেখে তো সব রোমান্টিক সিজন মেয়েরা গলায় কলসি বেঁধে দিঘির জলে ডুবে মরবে। ঘুম থেকে উঠে এক পলকে সারা রুমে একবার চোখ বুলিয়ে দেখে নিলাম। অব্রকে কোথাও খুঁজে পেলাম না। ভোরের আলো সবে ফুটে উঠেছে। এত ভোরে তার নিরুদ্দেশ হওয়ার পিছনে রহস্য উদ্ঘাটন আমার মন মস্তিষ্ক তৎপর হয়ে উঠে পড়ে লেগে গেল। গোয়েন্দা হয়ে রহস্য উদ্ঘাটনের আগে নিজেকে ফ্রেশ করে নেওয়াটা দরকার, কিন্তু শরীর সায় দিচ্ছে না, আর একটু ঘুমাতে ইচ্ছে করছে। কিছুক্ষণ জিমিয়ে জিমিয়ে আলসেমি ভেঙে ওয়াশরুমে ঢুকে পড়লাম। দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে একটি তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বারান্দায় এসে নিচে উকি দিয়ে দেখলাম অভ্র একটা পাতলা সাদা শার্ট পরে বাগানে ঘুরে বেড়াচ্ছে। স্নিগ্ধ সকালে স্নিগ্ধ মুখটি দেখে মনটি ফ্রেশ হয়ে গেল। ঘুম ঘুম ভাবটি রকেট গতিতে উধাও হয়ে গেছে। নিজের ঠোঁটটি আলতো করে চেপে হাতে তোয়ালিটি ছুঁড়ে ফেলে আমি নিচে যাওয়ার জন্য দৌড় গেলাম। রুমের দরজার কাছে আসতে একটু থেমে পিছনে গিয়ে আয়নার সামনে দাঁড়ালাম। আমার পরনে কাল রাতেরই হালকা গোলাপি রঙের সাধারণ পাতলা সুতি 3 পিস রয়েছে। চুলগুলো হাত দিয়ে ঠিকঠাক করে ওনাটা ভালো মতো ঠিক করে নিলাম। চেহারাটা কেমন যেন খালি খালি লাগছে। ড্রয়ার খুলে একজোড়া জমকো কানের দুল বের করে তাড়াতাড়ি কানে পরে নিলাম। তারপর নিজেকে আরও একবার আয়নাতে ভালো মতো দেখলাম। না অরু, তোকে খারাপ লাগছে না, ভালোই দেখাচ্ছে। তাড়াহুড়োয় আমি খালি পায়ে বাগানে চলে আসলাম। কাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল। বৃষ্টির বিন্দু গাছের সবুজ পাতার কোণে জমে আছে। সকালের মিষ্টি নরম সূর্যের আলো সে জমে থাকা বৃষ্টির ফোঁটায় যেন আটকে গিয়ে মুক্তোর মতো চিকচিক করছে। আবার মাঝে মাঝে হঠাৎ টুপ করে পাতার গায়ে থেকে গড়িয়েও পড়ছে। অভ্র প্যান্টের পকেটে 2 হাত ঢুকিয়ে হেঁটে হেঁটে হয়তো প্রকৃতির সেই সৌন্দর্যটাকেই উপভোগ করছেন। ভেজা ঘাসে আস্তে আস্তে পা ফেলে আমি লুকিয়ে লুকিয়ে তার পিছনে গিয়ে বাম কাঁধে হাত দিয়ে একটি টোকা দিলাম। তিনি বাম কাঁধের দিকে দেখতে আবার ডান কাঁধে টোকা দিলাম। পুনরায় বাম কাঁধে টোকা দেওয়ার আগেই উনি পিছনে না তাকিয়েই আমার হাতটা খপ করে ধরে ফেলে সোজা আমাকে তার সামনে নিয়ে আসলো। ব্রু বাস করে আমার দিকে তাকিয়ে বললেন, এই, তুমি সকাল সকাল এখানে কি করছো? তোমার পড়া নেই? উনি আবারও আমার পড়া নিয়ে পড়ে গেলেন বলে আমি বিরক্ত বোধ করলাম। মাঝে মাঝে মনে হয় উনি আমার বর নন, আমার টিচার। অসহ্য। মুখ বার করে আমি উত্তর দিলাম, মাত্রই তো ঘুম থেকে উঠলাম, একটু পর না পড়তে বসবো। তুমি মাত্র ঘুম থেকে উঠেছ? হ্যাঁ, এনি ডাউট? মাত্র ঘুম থেকে উঠে এমন সাজগোজ করে ফেলতে পারলে, আর পড়তে বসতে পারলে না? ওনার কথা শুনে তো আমি হতবাক। শুধু কানে একটু জমকো দুল পরেছি, আর একে তিনি সাজগোজ বলছেন? তাহলে আজকালকার মেয়েদের ফাউন্ডেশন, ম্যাট লিপস্টিক, কনসিলার, ব্লাশ আরও কত কী, এসব দেখে তাহলে উনি কী বলবেন? শুধুমাত্র কানে দুল পরাতেই সাজগোজ করা হয়ে গেল? আমি সেটা বলছি না।
আমি বোঝাতে চাইছি যে ঘুম থেকে উঠেই তো আর কেউ কানে এত বড় জুমকো পরে হাঁটতে বের হয় না। শুধুমাত্র একটা কানে দুল পড়েছি বলে এতগুলো কথা। বুকে হাত গুজে অন্যদিকে তাকিয়ে আমি মুখটা ভার করে রইলাম। অব্র দুফায় এগিয়ে আরও একটু কাছে এসে দাঁড়িয়ে পাশ থেকে আমার থুতনি দৌড়ে একবার এদিক আরেকবার ওদিক নাড়িয়ে গভীর মনোযোগে দেখতে লাগলো। আমি ব্রুকুসকে তার দিকে তাকালাম। আমার দৃষ্টি তাকে বলে দিচ্ছে, এভাবে আপনি কি দেখছেন? আমার অদৃশ্য প্রশ্নের উত্তর দিতে অব্র বললেন, দেখছি তোমার গালে কোনো সমস্যা আছে কি না। একটু পরপর শুধু ফুলে যায় কেন? তার কথা শুনে আগে আমার কান দিয়ে যেন দোয়া বেরোতে লাগলো। আমি দাঁত কিড়মিড় করে দ্রুতগতিতে সেখান থেকে চলে আসতে লাগলাম। আর অব্র পিছন থেকে পেটে খিল ধরে যাওয়া হাসি হাসতে হাসতে বললেন, ওরু, আই এম জাস্ট কিডিং। জমকুই দেখতে তোমাকে ভীষণ সুন্দর লাগছে, সত্যি বলছি। কে শুনে কার কথা? আমি তো জোরে জোরে হাঁটতেই লাগলাম। হঠাৎ পায়ে একটু তীক্ষ্ণ ব্যথা অনুভব হতেই বাম পা উঁচু করে শব্দ করতে লাগলাম। আমার পায়ে কাটা ফুটে গেছে। অব্র দৌড়ে এসে আমার পা ধরে উঁচু করে দেখে মৃদু হেসে বললেন, আমার থেকে দূরে যেতে চাইলেও দূরে যেতে পারলে না, দেখেছ? কথাটা বলে একটা টান দিয়ে সে আমার পা থেকে কাঁটাটা বের করে ফেললেন। আচমকাই তীক্ষ্ণ ব্যথায় তার কাঁধের শার্টের খানিকটা অংশ আমি খামচে ধরলাম। ব্যথাটি লাগলেও ব্যথাটি অনুভব করা হলো না। তা বলার শেষের কথাটি ঠিক মজার ছলে এই মুহূর্তকে নিয়ে বললেও তা আমার কানে অন্যরকমভাবেই বাজল। কেমন একটা অনুভূতি যেন হলো, কেমন যেন একটা গোড় মাখা ভালো লাগাময়। হাসপাতালের বেডে ভাঙা হাত পা নিয়ে বসে আছি। ভাঙা হাত পা বলতে হাত ভেঙেছে আর পায়ে খানিকটা আঘাত পেয়েছি। কপালের কোণেও একটু ছিলে গেছে। ভার্সিটি থেকে ফিরতি পথে রিক্সা উল্টে পড়ে গিয়ে এই অঘটন ঘটেছে। তারপর আমাদের ভার্সিটির একজন নতুন ইয়াং প্রফেসর ঘটনাস্থলে আমাকে দেখে হাসপাতালে নিয়ে গেছেন। হাসপাতালে একজন ডাক্তার এসে আমাকে ব্যান্ডেজ করে চলে গেছেন। আসিফ স্যার এখন বাহিরে গেছেন আমার জন্য কি একটা মেডিসিন নিয়ে আসতে। বালিশের সাথে ঠেস দিয়ে বসে বসে আমি যে কক্ষটিতে আছি সেখানকার সমস্ত কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম। আমাকে দেখে অতটাও আহত বিচলিত মনে হচ্ছে না। এমন সময় অব্র জ্বরের গতিতে রুমে প্রবেশ করলে আমাকে দৌড়ে উদ্বিগ্ন মনে দেখতে লাগলো। তাকে দেখে আমি প্রথমে চমকে উঠে তারপর থমকে গেলাম। তার মুখের একই অবস্থা, এলোমেলো চুল, প্যাকাশে চাহনি, শুকনো মুখ। মনে হচ্ছে আমার অ্যাক্সিডেন্ট নয়, তার উপরেই রীতিমতো একটা বড়সড় জ্বর বয়ে গেছে। উনি আমার গালে দুহাত রেখে আতঙ্কিত মুখে অস্থির হয়ে বলতে লাগলেন, ওরু, তুমি ঠিক আছো তো? খুব বেশি ব্যথা করছে? সব আমারই দোষ। আমি যদি তোমাকে আনতে যেতাম। আমি চোখ বড় বড় করে হতবিহ্বল হয়ে তার কাণ্ড দেখতে লাগলাম। অব্রর পিছন পিছন কম বয়স্ক একজন ইন্টার্ন মেয়ে ডাক্তার শুকনো মুখে প্রবেশ করলো। অব্রর পিছনে দাঁড়িয়ে বলল, থ্যাঙ্কস গড স্যার, আপনি আপনার ওয়াইফকে পেয়েছেন। আমার একটু ব্রু কুঁচকে গেল। উনি আমাকে খুঁজে পেয়েছেন, এতে এই ডাক্তারেরা তো খুশি কিসের? এরপর সেই ইন্টার্ন ডাক্তার থেকে যা শুনলাম তাতে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। কারণ ডাক্তারটি যা বলল তা হলো এই, অব্র পাগলের মতো ছুটতে ছুটতে হাসপাতালে এসেছে। এরপর আমাকে খুঁজে না পেয়ে আরও অস্থির হয়ে গেছেন। আজ অরু নামে 3 জনই হাসপাতালে অ্যাডমিট হয়েছিল। বিদায় আমাকে খুঁজে নিতে রিসেপশনিস্টের একটু সময় লেগেছিল। আর এতটুকু সময় উনি নিজে পাগল হয়েছেন এবং পুরো হাসপাতাল শুদ্ধ নার্স ডাক্তারদের পাগল বানিয়ে ছেড়েছেন। ডাক্তারদের সাথে রাগারাগি, চিৎকার চেঁচামেচি করে একাকার করে ফেলেছেন। আমাকে এত সব কথা বলায় অভ্র একটু বিরক্ত হয়ে ডাক্তারদের দিকে তাকালো। আর তাতেই সেই মেয়ে ডাক্তারটি ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। অভ্র সেই মুহূর্তে আমাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছেন। তার মতে এত সব পেশেন্টের মাঝে ডাক্তাররা আমার ভালো মতো ট্রিটমেন্ট করাতে পারবে না। আর তাই উনি বাসায় নিয়ে গিয়ে ডাক্তার ডেকে নিজ দায়িত্বে আমার খেয়াল রাখবেন। তার জোর জবরদস্তিতে ডাক্তারও অবশেষে রাজি হয়ে গেল। অভ্র ভুলে গেছে কিছু ফর্মালিটি পূরণ করতে। উনি আমাকে যাওয়ার আগে এখান থেকে এক চুলো নড়তে মানা করেছিলেন। কিন্তু বসে থাকতে থাকতে আমার বিরক্ত লাগায় বিছানা থেকে নেমে খুঁড়িয়ে খুঁড়িয়ে দরজা পর্যন্ত এগোনোর চেষ্টা করলাম। 2 কদম আগাতেই পা সায় দিল না, পড়ে যেতে লাগলাম। ঠিক তখনই আসিফ স্যার এসে আমার হাত খপ করে ধরে ফেললেন। কি ব্যথা পেয়েছেন? স্যারের স্বভাব এমনই, ভার্সিটিতে নতুন চাকরি পেয়েছেন, লাজুক মুখে সব মেয়েদেরকেই আপনি করে কথা বলেন।
আমি একটু হাসবার চেষ্টা করে স্যারের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বললাম, না স্যার, আমি ঠিক আছি। ঠিক সেই সময় অব্র কোথা থেকে জানি চলে আসলো। আমাদের দুজনের দিকে এক পলক তাকিয়ে দ্রুত এগিয়ে এসে চট করে স্যারের হাত থেকে আমার হাত ছাড়িয়ে নিজের কাছে নিয়ে বললেন, ধন্যবাদ প্রফেসর। শুনলাম আপনি ওরকে হাসপাতালে নিয়ে এসেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমাকে দুহাত দিয়ে আগলে ধরে অব্র আসিফ স্যারকে কথাগুলো বলতে লাগলো, আর আমি ব্রুকুসকে অব্রর দিকে তাকিয়ে রইলাম। অব্র মুখে স্যারকে ধন্যবাদ বললেও একটু আগে তার ঝট করে স্যারের হাতটা আমার থেকে ছাড়িয়ে নেওয়াটা দেখতে মোটেও সৌজন্যমূলকটা ছিল না, এবং তার কথার ধরন এখনও যথেষ্ট অন্যরকম লাগছে। আমি যতটুকু জানি অব্র যথেষ্ট সৌজন্যমূলক, কেউ উপকার করলে তার প্রতি প্রচুর কৃতজ্ঞতা দেখান। তবে আজ তার হলো কি, হেয়ার ইজ এ বিগ মিস্ট্রি। দরজা খুলে আমাকে দেখে শম্পা একটা জোরে কান ফাটানো চিৎকার দিয়ে উঠল। অব্র শম্পাকে একটা ধমক দিল, কিন্তু আজ শম্পার ধমকে কোনো প্রক্ষেপ হলো বলে মনে হলো না। সে সেভাবে দ্বিতীয়বার চিৎকার করে বলে উঠল, ও খালাম্মা, দেখে যান আপামনির কি হয়ে গেছে। চম্পার উপর আমি কিঞ্চিত বিরক্ত বোধ করলাম। ও এখানে মাকে ডাকছে কেন? অব্র আমাকে কোলে করে দাঁড়িয়ে আছে, এই অবস্থায় শাশুড়ির সামনে থাকাটা যথেষ্ট লজ্জাজনক। চম্পার চিৎকারের জোরে মা হন্তদন্ত হয়ে রুম থেকে বের হয়ে আসলেন। পিছন পিছন বাবাও চলে আসলেন। তারা আমাকে হাতে পায়ে ব্যান্ডেজ অবস্থায় দেখে অস্থির হয়ে পড়লেন। কি হয়েছে, কিভাবে হয়েছে, প্রশ্ন করে করে অব্রকে অতিষ্ঠ করে তুললেন। অব্র আমাকে প্রথমে রুমে নিয়ে গিয়ে বিছানায় আধা শোয়া করে রেখে তারপর সবার প্রশ্নের উত্তর দিলেন। বাবা আর মা দুজনেই খুব চিন্তায় পড়ে গেল। আমি হাসি মুখে বললাম, বাবা এত চিন্তা করবেন না, ডাক্তার বলেছে হাতে অত বড় সমস্যা হয়নি, কিছুদিন পরেই ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পর মা বাবা চলে গেলে অব্র দরজা লাগিয়ে আমার কাছে এসে বললেন, অত বড় সমস্যা না তাই না? হাত ভেঙে বসে আছো আর বলছো কোনো সমস্যা না। ছোট সমস্যা না বড় সমস্যা তা আমি বুঝবো, তুমি এখন একদম রেস্টে থাকবে, আর এই চঞ্চলতাটা একটু কমাতে হবে। তোমার হাত পা দু জায়গাতেই চোট লেগেছে ওরু। উনি আমাকে বাচ্চাদের মতো করে বোঝাতে লাগলেন, আর আমিও বাচ্চাদের মতো মুখ করে তার নির্দেশনা শুনতে লাগলাম। ওনাকে দেখতে ভীষণ ক্লান্ত লাগছে, এসি থাকা সত্ত্বেও কীভাবে গানছেন বোঝাই যাচ্ছে প্রচুর ভয় পেয়ে গিয়েছিলেন। আমার একবার মনে হলো তার মাথায় হাত দিয়ে তার এলোমেলো চুলগুলো ঠিক করে দেই। সব বলা শেষ হলে উনি হাত দিয়ে কপালের গাম মুছে বললেন, বুঝেছ ওরু? আমি বললাম, অনেক বুঝেছি, এবার আপনি এসব ছেড়ে আমার পাশে একটু বসুন তো। অব্র আমার পাশে বসে বলল। ওনার শুকনো মুখটা দেখে আমার ভীষণ মায়া লাগলো। উনি আমার এত খেয়াল রাখেন কিভাবে? মনে মনে বললাম, অব্র আপনি এত ভালো কেন? আমার চোখে পানি চলে আসলো। অব্র বলল, ওরু তোমার কিছু লাগবে? আমি মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বললাম। উনি বললেন, এ কি, তোমার চোখে পানি কেন, খুব বেশি ব্যথা করছে? আমি মাথা ঝাঁকিয়ে না বললাম, আর বললাম, একটা জিনিস লাগবে। উনি উদ্বিগ্ন হয়ে বললেন, কি বলো? আমার সামনে যে আছে তার মুখে হাসি লাগবে। উনি মৃদু হেসে উঠলেন, আমার মাথায় আস্তে করে একটা বাড়ি দিয়ে বললেন, পাগলি, হাত পা ভেঙে বসে থেকেও মাথা থেকে দুষ্টুমি যায় না না? আমিও আহ্লাদি চোখে তাকিয়ে মুখ চেপে হাসলাম। অব্র বললেন, তোমার প্রেসক্রিপশনটা যেন কোথায় রাখলাম? আমি অস্পষ্ট স্বরে বলতে লাগলাম, আচ্ছা, আমি যদি আজ মারা যেতাম তাহলে আপনি কি করতেন? উনি প্রেসক্রিপশন খোঁজায় ব্যস্ত থাকায় আমার কথা শুনতে পেলেন না। আমি আরেকবারও জোরে কথাটি আর বললাম না। কেন যেন আমি মরে যেতে পারতাম, এই মুহূর্তে এই মানুষটির সামনে থাকতে পারতাম না। এই কথাটি আমার আর ভাবতে ইচ্ছে করছে না। আমার শুধু এই মুহূর্তে অপর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে, শুধুই অপর দিকে। ওয়াশরুমের সামনে অব্র আমাকে কোল থেকে নামিয়ে দিলেন। আমি খোঁড়াতে খোঁড়াতে ভিতরে চলে গেলাম। উনি বাহিরে দাঁড়িয়ে রইলেন। পা টেনে টেনে হাঁটতে আসলেই কষ্ট হচ্ছে। পায়ের ব্যথায় আমি একটু উফ করে উঠলাম। অব্র বাহির থেকে বললেন, ওরু তুমি ঠিক আছো তো? আমি ভিতর থেকে বললাম, হ্যাঁ ঠিক আছি। কিছুক্ষণ থেমে উনি বললেন, ওরু, তোমার সমস্যা হলে আমি কি ভিতরে আসবো? আমি দ্রুত বলে উঠলাম, এ না না। অব্র আর কিছু বলল না। কিছুক্ষণ পর আমি বের হলে আমাকে হাতে ধরে আবারও বিছানায় বসিয়ে দিল। একটি পানির গ্লাস, তার সাথে এক গাদা ওষুধ নিয়ে এসে আমার সামনে বাড়িয়ে দিল। আমি ওষুধ দেখে করুণ মুখে তার দিকে তাকালাম। ওষুধ খেতে খেতে আমি আসলেই ক্লান্ত। এমন চেহারা বানিয়ে লাভ নেই ওরু। একদিনও সম্পূর্ণ না যেতে ওষুধ খেয়ে ক্লান্ত হলে তো চলবে না। আমি সত্যি এত বড় ওষুধ খেতে পারবো না। দুপুরে যেগুলো খেয়েছিলাম তবুও তা একটু ছোট ছোট ছিল।
আর এখন দেখুন এই ওষুধগুলো কি বড় বড়, আমার গলায় আটকে যাবে। সত্যি খুব খারাপ লাগে। আমার কথায় অব্র একটা কাজ করলো। বড় বড় ওষুধগুলোকে ছোট ছোট কয়েক টুকরো করে ভেঙে দিল। একটা ওষুধকে 4 ভাগ করলো। আমি একটা একটা করে ওষুধগুলো খেতে লাগলাম। এতে আমার বেশ সুবিধাই হলো। আমি মুগ্ধ হয়ে গেলাম অব্রর এই কাজে। ওষুধ নিয়ে আজীবন সবাই শুধু আমাকে দমকে দমকে খাওয়ার জন্য জোর করে গেছে, কিন্তু কেউ তো আজ অবধি এভাবে আমার সমস্যা বুঝে কষ্ট করে ওষুধগুলো ভেঙে ভেঙে খাওয়াওনি। আমার এই অসুস্থতার সময় জুড়ে উনি যে আমার ঠিক কতটা যত্ন নিচ্ছেন তা আমি বাসায় প্রকাশ করতে পারবো না। আমাকে খাইয়ে দেওয়া, চুল বেঁধে দেওয়া, হাত ধরে ধরে হাঁটতে সাহায্য করা, অনেকক্ষণ সময় ধরে ধৈর্য নিয়ে প্রতিবেলার ওষুধ ভেঙে দেওয়া, আমার খেয়াল রাখার সব উনি একা হাতে করেন। অন্য কাউকে হাত লাগাতে দেন না। আমার থেকে এক চুলও নড়েন না। অফিস বাদ দিয়ে সারা দিন আমার পাশে পাশে থাকেন। এমনকি এখন উনি আমার সাথে একই বিছানায় ঘুমান, যাতে ঘুমের মধ্যেও কাছে থেকে আমার খেয়াল রাখতে পারেন। আমার কিছু চাইতে যেন অসুবিধা না হয়। স্ত্রীর অসুস্থতায় স্বামীর যত্ন নেওয়ার একটি আদর্শ নিদর্শন হচ্ছে অব্র। একটা মেয়ের এতটা যত্ন নিতে কোনো ছেলেকে আমি এখন পর্যন্ত দেখিনি। মাঝে মাঝে তার যত্ন নেওয়া দেখে আমি থমকে যাই। একটা ছেলে দায়িত্বশীলতার জন্য যদি এত কিছু করতে পারেন, তবে সে কাউকে ভালোবাসলে ঠিক কতটা করবেন। মাঝে মাঝে একটু লোভে পড়ে যাই, আবার নিজেকে সংযত করে ফেলি। ইরা আপু হয়েছিল সে ভাগ্যবতী মেয়ে, কিন্তু আপু সে ভাগ্য ধরে রাখতে পারেননি। গোসল সেরে বের হতেই দরজার সামনে প্রতিদিনের মতো অভ্রকে পেলাম। উনি হাত ধরে আমাকে বিছানায় বসিয়ে আমার হাত থেকে টাওয়াল নিয়ে আমার মাথা মুছতে লাগলেন। ভেজা এলোমেলো চুলের ফাঁকে ফাঁকে আমি তাকে দেখতে লাগলাম। তাকে দেখে মনে হচ্ছে তার সামনে এখন একটি বাচ্চা বসে আছে, দুষ্টু বাচ্চা, যাকে শাসন করে একটু পরপর দমিয়ে রাখতে হয়। গোসলের পর আমি যতটুকু মাথা মুছে রাখি তাতে নাকি হয় না। চুল থেকে টপ টপ করে পানি পড়ে, তাতেই নাকি ঠান্ডা লাগবে। মাঝে মাঝে উনি যে আমাকে এমন বাচ্চাদের মতো ট্রিট করে, এতে আমার ভালোই লাগে। কেমন যেন প্রিন্সেস প্রিন্সেস ফিল হয়। আবার মাঝে মাঝে আমার কথায় গুরুত্ব না দিলে রাগ লাগে। আমি কি এতটা পিচ্ছি নাকি? আমি বিছানায় বালিশের সাথে ঠেস দিয়ে আয়েশ করে আধা শোয়া হয়ে বসলাম। অব্র আমার সামনে একটি থালায় করে আপেল নিয়ে ছুরি দিয়ে কাটতে বসতে গেল। আমি একটু না অনেকটুকু বিরক্ত হলাম। জানি কোনো লাভ নেই, তাতে কিছু বললাম না। এই কয়েকদিনে ফলমূল খেতে খেতে আমি অতিষ্ঠ। আমি এখন অনেকটাই ঠিক আছি। আস্তে আস্তে হাঁটতে পারি, হাতও মোটামুটি নাড়াতে পারি, তবুও অব্র এসব অখাদ্য থেকে মুক্ত দিচ্ছে না। আমি একবার তার হাতের দিকে, আরেকবার তার মুখের দিকে তাকালাম। অব্র একটি অ্যাশ কালারের টি শার্ট পরে গভীর মনোযোগ দিয়ে ফল কাটছে। তার মনোযোগ ভাঙতে আমি বললাম, এই যে মশাই, আমি কিন্তু অর্ধেক আপেল খাবো। অর্ধেক খাবে না পুরোটা খাবে তা এই মশাই বুঝবে। আমি তার দিকে সরু চোখে তাকালাম। সম্পাকে বলবেন নিচের বসার ঘরটা ভালো মতো জেড়ে মুছে সাজিয়ে রাখতে। হঠাৎ বসার ঘর নিয়ে পড়লে কেন? আমাদের বসার ঘর তো সবসময় সাজানোই থাকে। হুম, আরও গোছগাছ রাখতে হবে। নিউজ রিপোর্টাররা আসবে, সুন্দর দেখাতে হবে না? উনি ব্রুকুসকে বললেন, নিউজ রিপোর্টাররা কেন আসবে? হুম, আসবেই তো। কয়দিন পরে নিউজ রিপোর্টাররা এ বাড়িতে এসে হুট নিউজ বানিয়ে নেবে না যে অভ্র নামের একজন ভদ্রলোক কীভাবে তার স্ত্রীকে ফল খাইয়ে খাইয়ে ফলের বস্তা বানিয়ে ফেলেছে। আমার কথায় অভ্র আরও কিছুক্ষণ ব্রুকুসকে তাকিয়ে থেকে হঠাৎ জোরে জোরে হাসতে লাগলো। ওরু, সিরিয়াসলি তুমি এত মজার মজার কথা বলো কি করে? এমন অবস্থার মধ্যেও কেউ এভাবে কথা বলতে পারে? আমি মুগ্ধ চোখে তার হাসি দেখতে লাগলাম। অট্ট হাসি থেমে গেলেও ঠোঁটের কোণায় এখনও সেই হাসির ছটাক লেগে আছে। স্বাভাবিক প্রকাশে এখনও চোখগুলো চিকচিক করছে। সে মনোমুগ্ধকর রূপ নিয়ে তিনি আবারও আপেলগুলোকে পিস পিস করতে লেগে গেলেন। আপনাকে কি কেউ কখনো বলেছে আপনি অতিরিক্ত শব্দটা চাইতেও একটু বেশি বেশি সুন্দর? আমার কথায় তিনি লাজুক ভঙ্গিতে মুচকি হেসে উঠলেন। আমি ব্রুকুসকে গম্ভীর হওয়ার ভান ধরে বললাম, এভাবে হাসবেন না, নয়তো একদিন দেখবেন মেয়েদের হার্ট অ্যাটাক হওয়ার অপরাধে আপনাকে পুলিশ ধরে নিয়ে জেলে ঢুকিয়ে দিবে। উনি আমার নাক ধরে মৃদু টেনে বললেন, তুমি যে খুব দুষ্ট, এটা কি তুমি জানো? আমি গভীর ভাবনায় পড়ে যাওয়ার ভঙ্গি করে পরক্ষণে খিলখিল করে হেসে উঠলাম। উনিও হাসতে লাগলেন। আমি হাসি থামাতে থামাতে বললাম, একটা কথা বলবো? আমি কিন্তু মোটেও এমন না। এত বেশি কথা আমি এর আগে কারোর সাথে কখনো বলেছি কিনা আমার সন্দেহ, কিন্তু আপনি সামনে থাকলেই আমি শুধু বেশি বেশি কথা বলে ফেলি। আপনার সাথে আমার শুধু দুষ্টুমি করতে ইচ্ছে করে। এই গোলাম আপনার সব দুষ্টুমি গ্রহণ করতে প্রস্তুত, রাজকুমারী। অপর কথায় এবার আমি প্রচণ্ড খিলখিল করে হেসে উঠলাম। একদম চোখে পানি এসে পড়ার মতো অবস্থা।
আমি না, অব্র আমার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। অব্র যত্নে এখন আমি মোটামুটি পুরোটাই সুস্থ। ভার্সিটিতে যাওয়া আসাও শুরু করেছি কিছুদিন হলো, কিন্তু তবুও অব্র আমাকে নিয়ে তার সতর্কতা এক বিন্দু কমতে দেননি। ভার্সিটিতে রোজ নিজে গিয়ে দিয়ে আসেন, আবার নিয়ে আসেন, যেমনটি একটি প্রাইমারি স্কুলের বাচ্চাকে রোজ দিয়ে যাওয়া নিয়ে আসা হয়। আমার অ্যাক্সিডেন্টের পর একা একা বাড়ি ফেরা তো আমার জন্য পুরোই নিষিদ্ধ করে দিয়েছেন। আজ আমাদের ভার্সিটিতে একটু আগে ছুটি দিয়ে দিল। ব্যাগ কাঁধে ঝুলিয়ে আমি হাঁটতে হাঁটতে ক্যাম্পাসের পশ্চিম দিকে চলে আসলাম। এদিকটায় আজ মানুষজন বেশি চোখে পড়ছে না। দু একটি ফুচকার স্টল আছে, সেখানে কেউ কেউ বসে বসে আড্ডা দিচ্ছে আর খাচ্ছে। মাথা নিচু করে হাঁটতে হাঁটতে হঠাৎই কারোর সাথে ধাক্কা খেয়ে চমকে উঠে মাথা উঁচু করে তাকালাম। আসিফ স্যার দাঁড়িয়ে আছেন। আমার সাথে ধাক্কা লাগায় স্যারের হাতের পাইলটা খুলে সব কাগজপত্র পড়ে গেছে। স্যার হাঁটু মুড়ে বসে বসে সেই সবে উঠাতে লাগলেন। আমিও বসে মাটি থেকে স্যারের কাগজগুলো তুলতে সাহায্য করলাম। একটা কাগজ খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে রাস্তার পাশে গজানো বড় বড় ঘাসের আড়াল থেকে আমি উদ্ধার করে দিলাম। সব কাগজ তোলা হয়ে গেলে স্যার উঠে দাঁড়িয়ে বললেন, থ্যাংক ইউ অরূপ, আপনাকে কষ্ট দিলাম। না না স্যার, কি বলছেন, এতে কষ্ট কি? ধন্যবাদ তো আমার আপনাকে বলা উচিত। সেদিন কত কষ্ট করে আপনি আমাকে হাসপাতালে নিয়ে গেলেন, আমি সত্যি কৃতজ্ঞ। ইটস মাই প্লেজার। আপনি এখন পুরোপুরি সুস্থ হয়েছেন তো? জি স্যার, একদম। ভার্সিটি তো ছুটি দিয়ে দিল, এখন কি বাসা যাবেন? জি স্যার, একটু পরে চলে যাব। ফুচকা খাবেন? ফুচকা না, থাক, খাবো না। না করছেন কেন? আমি যতদূর জানি সব মেয়েরাই ফুচকার পাগল। আপনি একটু আগে আমার খুব দরকারি একটি কাগজ খুঁজে দিয়েছেন, এটা আমার ট্রিট হিসাবে না হয় রাখুন। আমি আর না করলাম না। কি করে করব? ফুচকার ব্যাপারে না করার মতো গুণ অরু নামক সত্তার মধ্যেই নেই। তাছাড়া হাত ভাঙার পর থেকে এই অবধি এখনও ফুচকা খাইনি। একটি লাল চেয়ার টেনে বসে পড়লাম। স্যারও এক প্লেট ফুচকার অর্ডার দিয়ে একটি ফোন কলে ব্যস্ত হয়ে সাইডে চলে গেলেন। ফুচকা পেতে আমি উৎফুল্লিত হয়ে খেতে শুরু করে দিলাম। মুখে দিতে প্রাণটা জড়িয়ে গেল। আহ, কতদিন পর খেলাম। আমার এই শান্তির মাঝে হঠাৎই অব্র ক্ষিপ্ত মেজাজে এসে উদয় হলেন। এসে আমার সামনে দাঁড়িয়ে বলেন, আমি 1 ঘন্টা ধরে তোমাকে খুঁজে খুঁজে মরছি, আর তুমি এখানে বসে বসে নিশ্চিন্তে পুচকে খাচ্ছ। তার রাগ দেখে একটু ডোক গিলে বললাম, আমাকে একটা ফোন করতেন। তোমার ফোনটা একটু বের করে দেখো তো। ফোন বের করে দেখলাম অনেকগুলো মিসড কল। ফোন সাইলেন্ট থাকায় আমি শুনতে পাইনি। বুঝে গেলাম তিনি আজ প্রচুর ক্ষেপে আছেন। নিশ্চয়ই ফোনে না পেয়ে চিন্তায় অস্থির হয়ে পড়েছিলেন। মুখ টেনে হাসার চেষ্টা করে আমতা আমতা করে কিছু বলতে যাওয়ার মাঝেই হঠাৎ আসিফ স্যার এসে পড়লেন। অব্রকে দেখে স্যার বললেন, হাই মিস্টার অব্র, বোনকে নিতে এসেছেন? অব্র ভ্রু কুঁচকে বললেন, বোন? আপনি ওর ভাই না? স্যারের কথা শুনে তো আমি অবাক হয়ে গেলাম। অব্র দাঁতে দাঁত চেপে বললেন, আমি ওর ভাই না, হাজব্যান্ড। ও, আই এম সরি, আমি সেদিন ভেবেছিলাম আপনি ওর ভাই। অব্র আর কিছুই বললেন না। স্যারও আমার দিকে তাকিয়ে একটা স্মিত হাসি দিয়ে ফুচকার দাম মিটিয়ে চলে গেলেন। স্যারকে ফুচকার দাম মিটাতে দেখে অব্রর বুক আবারও কুঁচকে গেল। স্যার চলে যাওয়ার পর উনি বলে উঠলেন, সে ফুচকার দাম মিটালো কেন? আমি কিছু বলার আগে ফুচকার স্টলে কাজ করা একটি বাচ্চা ছেলে বলে উঠল, হ্যাঁ, এই আপামনিরে ফুচকা খাওয়াইছে তাই। অব্রর মুখটা থমথমে হয়ে গেল। পরিবেশটা সুবিধাজনক বলে ঠেকছে না, তাই আমিও কোনো কথা না বলে দ্রুত একের পর এক ফুচকা গিলতে লাগলাম। কিছুক্ষণ পর উনি বললেন, তোমার বরের কি টাকা নেই, নাকি সামর্থ্য নেই যে তোমাকে অন্য কারো থেকে ফুচকা খেতে হবে? অব্রকে দেখে বোঝা যাচ্ছে উনি ভীষণ ক্ষেপে গেছেন। আমি কিছু বললাম না, শুধু মুখটা কাঁচুমাচু করে রেখে গপাগপ ফুচকা খেতে লাগলাম। এতে অব্র আরও বেশি রেগে গেলেন। বললেন, আমি তোমাকে কিছু বলছি আর তুমি সে ফুচকে খেয়ে যাচ্ছ? তুমি কত ফুচকে খেতে পারো তা আমি আজ দেখব। কথাটি বলে উনি আরও 1 প্লেট ফুচকা অর্ডার করলেন এবং তাতে প্রচুর মরিচের গুঁড়া ছিটিয়ে দিলেন। আমি তার পাশে গিয়ে উৎকণ্ঠিত হয়ে বললাম, এটা কি করছেন? এত জাল দিচ্ছেন কেন? এত জাল দিয়ে কে খাবে? কেন তুমি খাবে? তুমি যদি আজ এই ফুচকা খেতে পারো তবে আমি কথা দিচ্ছি এর থেকে দ্বিগুণ জাল দিয়ে আমি ফুচকা খাবো। বাট আজ তোমাকে ফুচকা খেতেই হবে। তার কথা শুনে আমি করুণ মুখ করে ফেললাম। এতে অব্র যেন একটু বেশি খুশি হলো। ফুচকার প্লেট হাতে নিয়ে বসে শুকনো মুখে একটা ফুচকা তুলে একটু একটু করে মুখের সামনে নিতে লাগলাম। উনি ঠোঁটের কোণে একটু বাঁকা হাসি ফুটিয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। ফুচকাটা মুখে দেওয়ার আগেই হঠাৎ আমার মুখভঙ্গি পাল্টে গেল। ঠোঁটের কোণায় একটা হাসি ফুটিয়ে আমি স্বাচ্ছন্দ্যেই ফুচকাটি মুখে পুরে খেতে লাগলাম। একের পর এক। এবার অব্রর মুখের ভাব যেন পরিবর্তন হয়ে গেল। অবাক হয়ে আমার খাওয়া দেখতে লাগলেন।
আমাকে শায়েস্তা করতে না পারার ক্ষোভে ব্রজগোল কিঞ্চিত কুঁচকে গেছে। উনি হয়তো ভেবেছিলেন আমি এত ঝাল কিছুতেই খেতে পারবো না। একটু ঝাল লাগতে চোখের নাকের পানি নিয়ে তার কাছে অনুনয় বিনয় করব। কিন্তু মিস্টার অভ্র বোধহয় জানেনই না ওরও কী জিনিস। আমি প্রচুর জাল খেতে পারি। পুচকে আমি সবসময় জাল দিয়েই খাই। যদিও এই পুচকায় তার চেয়ে একটু ঝাল বেশি এবং খেতেও আমার একটু বেশি ঝালই লাগছে, তবুও যে মুখ হা হু করে খেতে পারছি তা কিন্তু না। আমি পুরো প্লেটে আরামে শেষ করে দিলাম। আমাকে শায়েস্তা করতে না পেরে নিজে জব্দ হয়ে ওনার মুখটা আরও থমথমে হয়ে গেছে। উনি কোনো কথা না বলে আরেক প্লেট ফুচকা অর্ডার করে তাতে ইচ্ছে মতো শুকনো মরিচের গুঁড়া দিতে লাগলেন, আমার চাইতেও দ্বিগুণ। তার প্লেটে ফুচকা ঢাকা পড়ে শুধু মরিচের লাল রঙই ভেসে রয়েছে। আমি চিন্তিত হয়ে পড়লাম, এত জাল তিনি খাবেন কি করে? বাসায় দেখেছি উনি জাল একদমই খান না। তরকারি দিয়ে একটু জাল হলে চেঁচামেচি করেন, আর আজ উনি এত জাল খাবেন? অভ্র খুব শান্ত ভঙ্গিতে একটা ফুচকা মুখে দিলেন, তারপর আবার আরেকটা। একটু জালের শব্দ অবধি করলেন না, মুখ পুরোই শক্ত আর শান্ত। এসব ভালো লাগলো না। উদ্বিগ্ন মুখে বললাম, অনেক হয়েছে, আপনাকে আর খেতে হবে না, প্লিজ রাখুন এসব। কিন্তু অভ্র আমার কোনো কথাই শুনল না। কোনো টু শব্দ না করে শান্ত ভঙ্গিতে খেতে লাগলো। তার মুখটা লাল হয়ে গেছে কিন্তু উনি কিছুই বলছে না। আমি চিন্তিত মুখে তার পিছন পিছন যেতে লাগলাম। তার শান্ত ভাবটাই আমাকে ভাবিয়ে তুলছে। অভ্র চুপচাপ গিয়ে গাড়িতে বসে পড়ল। আমিও তার পাশে বসে পড়লাম আর তাকে দেখতে লাগলাম। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ডের মাথায় হঠাৎ উনি জোরে চিৎকার দিয়ে উঠলেন। হাত পা নেড়ে নেড়ে মুখে জালে হা হু করতে লাগলেন। আমি দ্রুত গাড়ির পিছনে সিট থেকে পানির বোতল তুলে দিলাম, কিন্তু বোতল পুরো খালি, এক ফোঁটাও পানি নেই। ওনার চোখ রক্তিম বর্ণ হয়ে আছে, সাদা শার্টের উপরে ফর্সা মুখটি লাল হয়ে আছে। জালে উনি পাগলের মতো করছে। ওনাকে দেখে মনে হচ্ছে তিনি এই মুহূর্তে নিজের মধ্যে নেই। ওনার এই অবস্থা দেখে আমি কিছুক্ষণ থমকে ধীরে ধীরে তার কাঁধে হাত রেখে কাঁপা কাঁপা গলায় ডাক দিলাম, অভ্র। আর কিছু বলতে পারলাম না, কারণ উনি বলতে দিলেন না। আমার স্পর্শ পেয়ে উনি হঠাৎ তার ঠোঁট এগিয়ে এনে আমার কথা বলার পথ বন্ধ করে দিলেন। ঠোঁটে ওনার ঠোঁট স্পর্শ পেয়ে আমি পুরো স্থির হয়ে গেলাম। চোখ বড় বড় করে প্রচণ্ড শখ খেয়ে পুরো শরীর যেন অবশ হয়ে গেল। কিছুক্ষণ পর অভ্র ছিটকে দূরে সরে গেল। আমরা দুজনের কেউ হয়ে কারোর সাথে নজর মেলাতে পারলাম না। লজ্জা এমন মুখটা এবার লাল বর্ণ ধারণ করেছে। অভ্র ভীষণ অপ্রস্তুত হয়ে পড়েছে। দ্বিতীয়বার আমার দিকে আর চোখে তাকায়নি। বাকিটা রাস্তা আমরা কেউই কারোর সাথে কথা বললাম না। পরিবেশটাই যেন কেমন হয়ে গেছে। ফার্স্ট সেমিস্টারের ইনকোর্স পরীক্ষা দিয়ে রেজাল্টও হাতে পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। অভ্রর প্রচেষ্টায় ভালো রেজাল্টই করেছি। প্রশান্তিতে ভরা মনটা নিয়ে রাতে মেঝেতে বসে আছি। অভ্র একটি তেলের বাটি নিয়ে আমার মাথার কাছে বসেছে। আমার সিল্কি সিল্কি চুলগুলোকে আলগোছা পাকে পাকে সিঁথি করে তাতে তেল চুপ চুপ করে লাগিয়ে বরিয়ে তুলছেন। আমি একবার মাথায় হাত দিয়ে বললাম, আপনি দেখেছি আজ আমার মাথাকে তেলের খনি না বানিয়ে ছাড়বেন না? উনি একটু শাসনের সুরে বলল, হুম করে বললেন, এত তেল এখন কেউ দেয়? চুলে তেল না দিলে চুল ভালো থাকে না। ভালো না থাকলেও ভালো দেখাতে তো হবে। সব মেয়েরা সিল্কি চুল নিয়ে কত সুন্দর স্টাইল করে ভার্সিটিতে আসে জানেন? তুমি পিচ্ছি মেয়ে, আবার এত স্টাইল কিসের? হ্যাঁ, আর তুমি ভার্সিটিতে গিয়ে ভালোটা কাকে দেখাতে যাবে শুনি? চুপচাপ করে বসে থাকো, না হলে চুলে টান খাবে। আমি একটু আহ্লাদিভাবে ঠোঁট ফুলিয়ে চোখ তুলে তাকে দেখার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। অভ্র এখন খুব যত্ন করে আমার চুল 3 ভাগ করে 1 ভাগের উপর আরেক ভাগ গুছিয়ে বেনুনি করে যাচ্ছে। আমার অসুস্থতার সময় উনি ইউটিউব দেখে দেখে চুলেই এক বেনুনি করে করে দিতেন। এখন একে একাই পারেন, তবে মাঝে মাঝে 3 ভাগটাকে পাটে পাটে রাখতে গুলিয়ে ফেলেন। তাই এ সময় তিনি পুরো মনোযোগ দিয়ে রাখেন চুলের উপর। আমি একটু স্মিত হেসে হাতের কাগজটায় মনোযোগ দিলাম। অভ্র বিনুনি করতে করতে বললেন, খাতায় কি দাগাদাগি করছো? দাগাদাগি করছি না, ছবি আঁকছি। কার ছবি? আপনার। আল্লাহ, চেহারাটা রক্ষা পাবে তো? আমি হাতের কোণে দিয়ে তার পায়ে একটা গুঁতো দিলাম। উনি হেসে উঠলেন। কিছুক্ষণ পর আমার সম্মুখে কাঁধে বিনুনিটা রেখে বললেন, না, তোমার বিনুনি হয়ে গেছে। আমারও হয়ে গেছে। কই দেখি? 1 সেকেন্ড। মাথার উপর 2 হাত উঁচু করে খাতাসহ আলাদা পৃষ্ঠাটি তার চোখের সামনে ধরলাম। উনি হাত বাড়িয়ে খাতাটি নিলে আমি মুচকি হেসে আর কিছু বলার অপেক্ষা করতে লাগলাম। অভ্র পেন্সিলে স্কেচ করা ছবিটিতে দেখল একটি সরু গলির মাঝখানে একটি ছেলে মেয়ে মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে। গলির দুপাশে দেওয়ালের ভিতর থেকে একটি দুটো কদম গাছের ডালপালার অংশবিশেষ বাহিরে বেরিয়ে আসছে। ডালগুলোতে কিছু সংখ্যক কদম ফুলও দেখা যাচ্ছে। একটি দাঁড়কাক দেয়ালের উপরে বসে রয়েছে। খাকা শূন্য গলির মাঝে সেই অবস্থায় 2 বিনুনি করা
কাঁধে ব্যাগ ঝুলানো স্কুল ড্রেস পরিহিত মেয়েটি সংকুচিত হয়ে দাঁড়িয়ে খুব অবাক হয়ে গোল গোল চোখ করে তাকিয়ে সামনের ছেলেটিকে দেখছে। আর চেকচেক শার্ট গায়ের ছেলেটি মাথা চুলকে লাজুক ভঙ্গিতে হেসে বা হাতটি বাড়িয়ে মেয়েটিকে কিছু দিচ্ছে। অব্র আনমনে হেসে উঠল। এত সুন্দর মধ্য দুপুরের দৃশ্যটি পটিয়েছে ওরও। সব ঠিক সেরকম, গলির সাইডে থাকা ডাস্টবিন আর তার উপর আধখোলা ডাকনাটা ঠিক সেভাবেই আছে। এমনকি তার চারপাশে গুড়গুড় করা হলেও বেড়ালটা। অব্র মুগ্ধ হয়ে বলে উঠল, তুমি এত সুন্দর ছবি আঁকতে পারো ওরু? আমি লাজুক হেসে তাকে বললাম, বলেন তো এটা কোন দৃশ্য? এটা সেই দৃশ্য যেদিন মধ্য দুপুরের সরু গলিতে আমি তোমাকে প্রথম দেখেছিলাম। আমি বললাম, হুম, এটা সেই দৃশ্য যেদিন মধ্য দুপুরের সরু গলিতে আমি আপনাকে প্রথম দেখেছিলাম। অভ্র ছবির দিক থেকে আর চোখ বেরাচ্ছে না। স্মিত হেসে বলল, একই তো। তুমি কিন্তু দেখতে তখন খুব কিউট ছিলে, আর তোমার চাহনিটাও। আচ্ছা, তুমি সেদিন এমন সংকুচিত হয়েছিলে কেন? কেমন গোল গোল চোখ করে তাকিয়েছিলে? তো কি করব, এর আগে তো আর এমন ফাঁকা শূন্য গলিতে কোনো ছেলে আমাকে পিছন থেকে নাম ধরে ডেকে কথা বলেনি, তাই একটু অন্য রকমের লাগছিল। অভ্র মৃদু হেসে উঠল। আমি একটু মুখ ফুলিয়ে বললাম, আর আপনি কি করেছিলেন? লাজুক কথায় তো মুখ তুলে ঠিকমতো তাকাতেও পারছিলেন না। উনি বললেন, আর যাই বলো, দুই বিনুনিতে সেদিন কিশোরী অরুকে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। ইউটিউব দেখে আমি এই দুই বিনুনি করাটাও শিখে নিব। তারপর তোমাকে সবসময় দুই বিনুনি করিয়ে এমন কিউট বানিয়ে রাখবো। আমাকে আবার একসময় সবসময় এমন বাচ্চাদের মতো দুই বিনুনি করে রাখবে শুনে আমি দ্রুত বসা থেকে উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে বললাম, আপনাকে এই ছবিটা দেখানোই আমার ভুল হয়েছে, দিন ওটা। অভ্র বিছানায় ছবিসহ সিটকে দূরে সরে বলল, অসম্ভব, এই ছবি আর তুমি পাচ্ছ না। আমি তো ছবি থেকে এক সেকেন্ডের জন্য চোখ সরাতে পারছি না, আর কি দিয়ে দিব। এই ছবিটা আমি ফ্রেমে আটকে আমাদের রুমের এই দেওয়ালে ঝুলিয়ে রাখবো। কথাটি বলে অভ্র দ্রুত বিছানা থেকে নেমে রুমের বাইরে চলে গেল। তার কাণ্ড দেখে তো আমি মাথা নেড়ে মুচকি হাসলাম। বিছানায় থাকা আমার ফোনটা হঠাৎই কর্কশ শব্দ করে বাজতে শুরু করলো। মা ফোন করেছে। রিসিভ করে বললাম, হ্যালো মা, ভালো আছো? মা ফোনের ওদিক থেকে চিন্তিত গলায় বলল, আমি তো ভালো আছি। ওরু, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। ইরা ইরা ফিরে এসেছে। মায়ের কথায় আমি পুরো হয়ে গেলাম। মুখ দিয়ে যেন আর কোনো কথাই বের হলো না। মা কালকে একবার আমাকে ও বাড়ি যাওয়ার কথা বলে রেখে দিলেন। আমি এখনও স্তম্ভিত হয়ে বসে আছি। কেমন যেন আমার বিশ্বাস হচ্ছে না। আপু এতদিন পর ফিরে এসেছেন, কি ব্যাপার? কিন্তু কেন? নানান চিন্তা মাথায় ঘুরতে লাগলো। সেদিন রাতে আমি আর এক ফোঁটাও ঘুমাতে পারলাম না। পরদিন সকালে অব্র অফিসে যেতেই আমি আমাদের বাড়ি গেলাম। মা আমাকে দেখে কেঁদে দিলেন। তারপর মায়ের মুখ থেকে যা শুনলাম তাতে আরও স্তম্ভ হয়ে গেলাম। মায়ের থেকে জানতে পারলাম ইরা আপু অস্ট্রেলিয়া যাওয়ার পর মাসুদ ভাইকে বিয়ে করে ফেলে। কিন্তু কিছুদিন যাওয়ার পরে মাসুদ ভাইয়া ইরা আপুর সাথে খারাপ ব্যবহার করতে থাকে। বাসায় নেশা করে ফিরত, ঝামেলা করত। এরপর আপু জানতে পারে মাসুদ ভাইয়ার আরও অনেক মেয়ের সাথে সম্পর্ক আছে। এ নিয়ে অনেক ঝামেলা হয় এবং কিছুদিন আগে মাসুদ ভাইয়া আপুকে ডিভোর্স দিয়ে দেয়। আপু খুব কষ্ট করে এরপর বাংলাদেশে ব্যাক করেছে। মা খুব কাঁদতে লাগলেন। বাবা এখনও আপুর সাথে কোনো কথা বলেননি। সন্তান যত খারাপই হোক না কেন, কোনো মা বাবা তাকে ফেলে দিতে পারেন না। ইরা আপু রুমের দরজায় বেরিয়ে শুয়ে আছে। আমি আস্তে আস্তে গিয়ে আপু বলে ডাকতে আমাকে ধরে খুব কাঁদলেন। আমি কিছু বলার মতো খুঁজে পেলাম না। আপুকে পালিয়ে যাওয়া নিয়ে আর কেউ কিছু বলতে পারলো না। কিভাবে বলবে? আপু নিজেই তো খুব ভেঙে পড়েছে। দুপুরে অভ্র ফিরে আসার আগে আমি বাড়ি ফিরে আসলাম। সব কিছু হুট করে কেমন যেন অন্যরকম লাগছে। হয়তো এমন কিছু একটা কখনো ঘটবে, কখনো ভাবিনি। বাড়ি ফিরতে শম্পা দৌড়ে এসে বলল, আপামনি দেখে যান, বাগানের পিছনের গাছগুলোই কি সুন্দর সাদা সাদা দেখতে, কয়খান ফুল ফুটছে। আমি কিছু বলার আগে শম্পা হাত ধরে টানতে টানতে আমাকে বাগানের পিছনের দিকে নিয়ে গেল। আমি দেখলাম সত্যি নাম না জানা এক শুভ্র ফুল সবুজ পাতার ঝোপের মাঝে খুব সুন্দরভাবে ফুটে আছে। আমি হাত বাড়িয়ে সেগুলোকে ধরতে চাইলাম, কিন্তু তার আগে পিছন থেকে চম্পা বলে, মফিজ ভাইয়ের লাজুক কণ্ঠস্বর শুনে আমরা দুজনে পিছনে ফিরে তাকালাম। চম্পা এগিয়ে গিয়ে আমার সামনে ডাকার জন্য একটা ধমক দিল। মফিজ ভাই আর কিছু বললেন না। একজোড়া জড়ি লাগানো লাল ছুরি এগিয়ে দিলেন। চম্পা লাজুক ভঙ্গিতে আমার দিকে তাকালো। হয়তো ভেবেছিল সবসময়ের মতোই চম্পাকে আমি এ নিয়ে খেপাবো, কিন্তু আমাকে কিছু বলতে না দেখে কিঞ্চিত অবাকই হলো হয়তো। আমি তাদের দুজনকে দেখে মৃদু হেসে ভিতরে চলে আসলাম। চম্পাও আমার পিছন পিছন আসলো। রান্নাঘরের সামনে এসে অব্রর মাকে দেখলাম প্রফুল্ল মনে কিছু একটা বানাচ্ছেন।
চম্পা দেখেই বলল, খালাম্মা আপনি আবার খিচুড়ির মতন পিরনি আর ফল একলগে সব মিশাইয়া সেগুলো বানাইতেছেন? জানেন আপামনি, খালাম্মা জন্মের মজা করে এটা বানাই। চম্পার কথাগুলো আমি মৃদু হেসে দিলাম। মা ধমকে সুরে চম্পাকে বললেন, চুপ কর তো, তোর প্রশংসা আমার কোনো কানেই লাগলো না। আমার পোস্ট কাস্টার্ডকে তুই যেই নাম দিলি সে অপরাধে এই মুহূর্তে তোর মাথায় সব চুল পেলে ন্যাড়া বানিয়ে ফেলতে ইচ্ছে করছে। চম্পা ডোক গিলে সেখান থেকে সরে পড়ল। মা আমার দিকে তাকিয়ে বললেন, ওরু তোমাকে খুব ক্লান্ত মনে হচ্ছে। না মা, তেমন কিছু না, তুমি যাও রুমে গিয়ে রেস্ট নাও। কাস্টার্ড বানানো হয়ে গেলে কেমন হয়েছে জানার জন্য তোমাকে আগে টেস্ট করাবো, তখন বলবে। আমি স্মিত হেসে মাথা নেড়ে রুমে চলে আসলাম। রুমে আসতে সব চিন্তাগুলো আবার জেঁকে ধরল। আচ্ছা, অব্র তো এখনও জানে না ইরাপুর ফিরে আসার কথা। যদি জানতে পারে তাহলে কি হবে? কথাটি ভাবতে পিছন থেকে অব্রর গম্ভীর গলার আওয়াজ শুনতে পেলাম, ওরু। আমি গাবড়ে গিয়ে বিছানা ছেড়ে উঠে পিছনে তাকালাম। অব্রর কপালে ভাঁজ হয়ে মুখটা গম্ভীর দেখাচ্ছে। উনি আর এক কদম আমার দিকে এগিয়ে এলো। আমি একটা ডোক গিলাম। তাহলে অব্র কি সব কিছু জেনে গেছে? তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে অতঃপর তুমি। এটা গল্পের চতুর্থ অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে